গল্পের শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র মিরিকে দেখতে পাই যে একটা প্যালেসে প্রিন্সেসের মতো রেডি হয়ে নিচে নামে। আর এখানে তার বয়ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল। সে তার হাত ধরে আর তখনই স্ক্রিনে লেখা ওঠে, মিস মিরি, তুমি কি তোমার পরবর্তী বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে প্রস্তুত? আর এখান থেকে গল্পটি 2 সপ্তাহ ফ্ল্যাশব্যাকে চলে যায়। মিরি রাতে ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফেরে আর তার স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্টকে বলে যে সে বাড়ি ফিরেছে। তখন অ্যাসিস্ট্যান্ট হোম মোড অন করে দেয়। সে বিছানায় শুয়ে বলে, ঘরের মতো আর কোনো জায়গা হয় না। এরপর মিরি আমাদেরকে তার লাইফস্টাইল সম্পর্কে বলে যে দিনে 24 ঘন্টায় সে 6 ঘন্টা ঘুমায়, 10 ঘন্টা অফিসে কাজ করে, 2 ঘন্টা যাতায়াতের জন্য, 1 ঘন্টা খাবার আর গোসলের জন্য 1.5 ঘন্টা। এসব যদি বাদ দেয় তাহলে তার হাতে 3.5 ঘন্টা বাকি থাকে। আর এই সময়টাকে সে কোনোভাবেই নষ্ট করে না। সে কোনো ভালো মুভি দেখে এই সময়টা এনজয় করে, এমনকি মাঝে মাঝে গোসল দেওয়ার সময়ও মুভি দেখে। আর এভাবেই তার প্রতিটা দিন কাটে। আর সে তার এই সাধারণ জীবনটাকে অনেক বেশি পছন্দ করে। এরপর মিরি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আবারও অফিসের জন্য বের হয়। তখন সে তার কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে। আর মেট্রোতে বসে তখন তার ফিল হয় যে সে যেন ফিলিপাইনের কোনো একটা সি বিচে গিয়ে হাজির হয়েছে আর সেখানকার আবহাওয়া এনজয় করছে। তখন একটি বাচ্চা আওয়াজ করে তার কল্পনার উপরে হিসু করে দেয়। আর এতে সে অনেকটাই বিরক্ত হয়ে যায়। বাচ্চাটা ওখান থেকে চলে গেলে তাকে পাশের মেয়েটি ডেকে বলে, বাচ্চাটা তোমার ড্রেসের সাথে চকলেট লাগিয়ে দিয়েছে। এই দেখে সে ডাবল বিরক্ত হয় আর ওটা মুছে ফেলার চেষ্টা করতে থাকে। এরপর অফিসের লিফটেও সে ওটা পরিষ্কার করার চেষ্টা করে। আর তখনই আমরা সেখানে আমাদের লিড ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হলো কোয়ং। মিরি তাকে হ্যালো বলে। তখন কোয়ং তাকে এভাবে এটা পরিষ্কার করতে দেখে বলে, এটা এভাবে উঠবে না। মিরি মনে মনে বলে, তাতে তোমার কি? আসলে তাদের দুজনের মাঝে কাজ নিয়ে সবসময় প্রতিযোগিতা চলে, এজন্য মিরি তাকে সবসময় তার শত্রু ভাবে। তাছাড়াও কোয়ং খুবই অদ্ভুত একটা মানুষ, সে খুবই কম কথা বলে। মিরি তখন আইডি মেশিনে পাঞ্চ করে অফিসের দরজা খুলে, কিন্তু কোয়ং তখন আগে ঢুকে যায়। যা দেখে সে তাড়াতাড়ি হেঁটে তার আগে চলে আসে। সে কিছুতেই কোয়ংকে আগে যেতে দিতে চায় না। তখন সবাই তাকে কংগ্রাচুলেট করতে থাকে, কিন্তু সে দেখে আসলে তাকে নয় বরং কোয়ংকে তারা কংগ্রাচুলেট করছে। যা দেখে সে একটু জেলাস হয়ে যায়। কোয়ং আর মিরি দুজনেই আসলে নেমো নামের এই ওয়েবটুন কোম্পানির প্রডিউসার, তবে তাদের জেনরে আলাদা ছিল। কোয়ং রোমান্টিক জেনরে নিয়ে কাজ করত আর মিরি ফ্যান্টাসি জেনরে। এরপর সে তার টিমের কাছে আসে। তার টিমের একজন বলে, তুই প্রতিদিনই একই সময় কিভাবে আসো? না 1 মিনিট লেট হয় আর না 1 মিনিট ফাস্ট হয়। মিরি বলে, আজকে কি মিস্টার পার্কের জন্মদিন? সে বলে, না, কোন একটা টিভির ডিল সাইন করেছে। যা শুনে মিরির আরো হিংসা হয়। তারা নেমো নামের এই কোম্পানির ওয়েবটুন প্রডিউসার, যাদের একটা ওয়েবটুন অ্যাপ ছিল। মেয়েটি বলে, আজকে সন্ধ্যায় টিম ডিনার আছে, মিস্টার হান আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে, তুমি কি যাবে? সে বলে, আমার আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ছেলেটি বলে, জানি, তুমি বাড়িতে বসে চিল করবে, এটাই তো তোমার গুরুত্বপূর্ণ কাজ। তারা বলে, ডিরেক্টর হান তোমার উপরে অনেক রেগে আছে, তুমি কোনো টিম ডিনারে আসো না। সে বলে, আমি একলা নই, মিস্টার পার্কও তো কখনোই টিম ডিনারে যায় না। তারা বলে, হ্যাঁ, তবে সে একটু বেশি অদ্ভুত। আরেকটি মেয়ে বলে, কিন্তু সে অনেক হ্যান্ডসাম। তারা বলে, তোমার তো চশমা নেওয়া দরকার। মিরি তখন বলে, লোকে বলে যাই হয়ে যাক না কেন কখনোই অফিসে ডেট করা উচিত নয়। সে বলে, আমি বলিনি যে তাকে ডেট করব। এরপর কোয়ং তাকে তাদের গত গল্পের ফিডব্যাক পাঠায়। আর সে দেখে কোয়ং এর কাছে তাদের গল্পটি একদমই পছন্দ হয়নি। আর সে তাদের গল্পের অনেক মিস্টেক খুঁজে বের করে। তখনই আরেকজন প্রডিউসার যার নাম হলো চো, সে রেগে বলে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমি আর এখানে কাজ করব না। ডিরেক্টর হান তাকে ডাকতে থাকে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে চলে যায়। সবাই অবাক হয়ে ডিরেক্টর হানের দিকে তাকিয়ে থাকলে সে বলে, আমি কিছুই করিনি। এদিকে মিরির বেস্ট ফ্রেন্ড তাকে মেসেজ করে দেখা করতে বলে। এরপর আমরা তার বেস্ট ফ্রেন্ড জিয়নকে দেখতে পাই। এরপর মিরি তাকে জিজ্ঞেস করে সে তাকে এত দূরে কেন ডেকে পাঠালো। জিয়ন বলে, তোমাকে দায়নের বিয়েতে যেতেই হবে, সেখানে সিজুন আর তার গার্লফ্রেন্ডও আসবে। সিজুন আসলে মিরির এক্স বয়ফ্রেন্ড। জিয়ন বলে, সেখানে তুমি দামি পোশাক পরে শো অফ করে সবাইকে বোঝাবে যে তুমি অনেক মাল কামাচ্ছ। মিরি বলে, এসবের কি দরকার? সে বলে, দরকার আছে। তারা যখন বিয়েতে এসে হিরো হিরোইনের মতো সবাইকে হাত দেখাবে, তখন কি তুমি সাপোর্টিং রোলের মতো দাঁড়িয়ে থাকবে? এগুলো পরে তুমি ওদের জ্বালাবে। মিরি বলে, আমাদের অনেকদিন হয়েছে ব্রেকআপের, এখন তাকে জ্বালিয়ে কি হবে? আর এটা কি সিজনের বিয়ে নাকি? কিন্তু জিয়ন তার কোনো কথাই শোনে না আর ড্রেসটা তাকে কিনিয়ে ছাড়ে। এরপর তাকে বলে, ড্রেস রিটার্ন করলে আমি তোমাকে মেরে ফেলবো। মিরি বলে, ঠিক আছে, করবো না, কিন্তু তুমি এমন ভাবে বলছো যেন তুমি তোমার টাকা দিয়ে কিনে দিয়েছো। সে বলে, আমার কাছে এত টাকা কই, থাকলে তো দিতাম, আমার বেচারি বান্ধবী। মিরি বলে, আমি বেচারি নই, আমি তো অনেক ভালো আছি। জিয়ন বলে, তোমার কি মনে হয় না যে তোমার এখন একটা বয়ফ্রেন্ড দরকার? সে বলে, বয়ফ্রেন্ড বানিয়ে লাভটা কি? উল্টো আমার কাজ আর খরচ দুইটাই বেড়ে যাবে। যদি আমার লসই হয় তাহলে বয়ফ্রেন্ড কেন বানাবো? তার উপর মেন্টাল স্ট্রেস তো আছেই। সে বলে, তাহলে ম্যাচিওর কাউকে খুঁজে নাও যে তোমাকে বিরক্ত করবে না, একদম তোমার টাইপের। মিরির তখন কোয়ং এর কথা মনে পড়ে যে কোয়ং খুবই শান্তশিষ্ট, তার টাইপের। কিন্তু সে বলে, না, এটা কোনোভাবেই হতে পারে না, মানুষকে তো মানুষের মতো লাগতে হবে, তাই না? এরপর সে মাতাল হয়ে বাড়ি ফিরে আসে আর ফোনের উপর শুয়ে ড্রেসটা
ড্রেসটার প্রাইস দেখে বলে, আমি এই জামাটা যে কেন কিনতে গেলাম, এই বলে সে ড্রেসটা গায়ের উপর দিয়ে শুয়ে থাকে। তো তোমাদেরকে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে ঠিক 7 মিনিট পরে একটা বিজ্ঞাপন চালু হবে, আর আমি যাই বলি না কেন তোমরা কিন্তু কোনোভাবেই এইসব সাইটে যাবে না। পরদিন অফিসে দুজন কর্মচারী গসিপ করছিল যে গতকাল যে প্রডিউসার কাজ ছেড়ে চলে গেছে তার বদলে অন্য কাউকে প্রডিউসার বানানো হবে, হয়তো কোয়ং অথবা মিরিকে বানাতে পারে। তারা বলে কোয়ং তো ঠিক আছে, কিন্তু মিরি তো রোমান্টিক জেনরে নিয়ে কাজ করে না, সে কিভাবে করবে। মিরি সেখানে আসলে এটা শুনে বলে, কি আমাকে বানাবে? তারা বলে, কোয়ং তোমার থেকে ভালো কাজ করছে, তাই ডিরেক্টর হান হয়তো তাকেই বেছে নিবে, তাই তুমি চিন্তা করো না। আসলে মিরি রোমান্টিক জেনরেতে কাজ করতে চাচ্ছিল না। তাছাড়াও প্রডিউসার চো যে ওয়েবটুন রাইটারকে হ্যান্ডেল করত সেই রাইটারের সাথে মিরি কাজ করতে চাইছিল না, কারণ সে অনেক বিরক্তিকর। তখন সে কল্পনা করে যে সে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তাদের ওয়েবটুন রাইটার ইউন ম্যামকে ডেকে স্ক্রিপ্ট চাইছে, কিন্তু ইউন দরজাই খোলে না। সে বলে, ইউন ম্যাম আগে ভাইরাসের মতো আমাকে অ্যাটাক করতো, কারণ রাত 3টায় ইউন ম্যাম তাকে কল করে কান্না করে বলতো, তুমি কি কমেন্টস পড়েছো? মানুষ আমাকে গালি দিচ্ছে, আমাকে মারা যেতে বলছে। কিন্তু মিরি শুধু বলে, এখন তো রাত 3টা বাজে। মানে ইউন মিরির আরাম নষ্ট করে দিয়েছিল। এইসব মনে পড়তেই মিরি বলে, না এইবার আমি কিছুতেই এটা হতে দিব না। মানে সে কোনোভাবেই তার আরাম নষ্ট করতে চায় না। এই বলে সে তার মিশনে নেমে পড়ে। আর সে তাদের বসের প্রিয় খাবার নিয়ে তার কেবিনে আসে, আর খুব কিউট করে তার বসকে বলে সে তার জন্য ম্যাকরন নিয়ে এসেছে। কিন্তু তখনই সে দেখে ওখানে কোয়ং বসে আছে, আর কোয়ং অলরেডি তাদের বসের জন্য খাবার নিয়ে এসেছিল। মানে সে দেরি করে ফেলেছে। কিন্তু ডিরেক্টর হান তাদেরকে বসতে বলে কথা বলার জন্য। এরপর সে তাদের উপরে রেগে বলে, তোমাদের লজ্জা করা উচিত, তোমাদের হাজারবার বলা সত্ত্বেও তোমরা দুজনেই টিম ডিনারে আসো না। আচ্ছা এসব বাদ দাও, এখন বলো তোমরা কি বলবে। তখন মিরি বলে, ইউন ম্যাম আমাদের কোম্পানির সবচেয়ে বড় রাইটার, আর আমাদের কোম্পানিতে একজন মানুষই আছে যে এই কাজের জন্য যোগ্য। এই বলে সে কোয়ংকে দেখায়, কিন্তু সে বলে, আমি এটা পারবো না, কারণ রাইটার ইউনকে আমি সামলাতে পারবো না। যে ইউনকে ভালোভাবে সামলে কাজ করতে পারে তাকেই দেওয়া উচিত। মানে সে মিরির কথাই বলছে। সে বলে, প্রডিউসার মিরি এই কাজের জন্য যোগ্য। কিন্তু মিরি বলে, আমি এটা কোনোভাবে মানতে পারি না। এই অফিসের সবচেয়ে যোগ্য ব্যক্তির হক আমি কিভাবে নষ্ট করব। তারা দুজন এখানে একজন আরেকজনকে বলতে থাকে, তুমি আমার থেকে বেশি যোগ্য। আসলে তারা দুজনেই এই কাজটা করতে চাইছিল না, কারণ ইউন খুবই অদ্ভুত। সে যার সাথে কাজ করে তাকে বিরক্ত করে মারে, আর তারা দুজনেই তো একই টাইপের ছিল। মানে দুজনেই আরাম নষ্ট করতে চাইছিল না, এর জন্য তারা ইউনের দায়িত্ব নিতে চায় না। ডিরেক্টর এটা বুঝতে পেরে বলে, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে কাউকে না কাউকে তো নিতেই হবে। মিস মিরি তুমি এটা করবে। যা শুনে মিরি হা হয়ে যায়, আর কোয়ং মনে মনে খুশি হয়ে যায়। ডিরেক্টর বলে, তুমি মাত্র 6 জন রাইটারকে হ্যান্ডেল করছো, তাছাড়াও তুমি তো ইউনকে রোমান্টিক গল্প লিখতে বলেছিলে, এরপর থেকেই তো সে রোমান্টিক গল্প লেখে। মিরি বলে, কিন্তু আমি তো রোমান্টিক জেনরে নিয়ে কাজ করি না। ডিরেক্টর বলে, আর কিছুই করার নেই। কোয়ং তখন ওখান থেকে চলে যেতে চায়, কারণ তার মিটিং আছে, আর তাই মিরিকে সাইড হতে বলে। মিরি চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। বাইরে বেরিয়ে দেখে কোয়ং রিল্যাক্স রুমে বসে আরাম করছে, যা দেখে মিরি আরো রেগে যায়। এরপর টিমের সবাই এটা জানতে পেরে বলে, এখন হয়তো মৃত্যুর আগ পর্যন্ত রাইটার ইউনকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। যা শুনে তো মিরির মাথা ঘুরে যায়। তখন মিরির 3 বছর আগের একটি ঘটনা মনে পড়ে যায়। যখন সে ইউনের সাথে কাজ করত, ইউন তাকে সারাদিন কল করে জ্বালিয়ে মারত, কে কে বাজে কমেন্ট করেছে এইগুলো নিয়ে কথা বলতো। তখন তার বয়ফ্রেন্ড ছিল সিজন নামের এই ছেলেটি। সিজন বলে, রাত 3টার সময় কার সাথে কথা বলছো? মিরি বলে, আমাদের রাইটার, আর মনে হচ্ছে সে আমাকে পাগল বানিয়ে দিবে। সিজন বলে, কাল বিকেলে তুমি তাড়াতাড়ি চলে আসবে তাই না? মিরি বলে, অবশ্যই আসবো, কাল তোমার বার্থডে, আমি কি করে না আসতে পারি। পরদিন সে সিজনের জন্য কেক বানাচ্ছিল আর ইউনের সাথে কথা বলছিল, আর মিরি এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু এদিকে সিজন তো তার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। সে তাকে কল করে, কিন্তু কল রিসিভ হয় না বলে সে চলে যায়। এদিকে মিরির হঠাৎ ঘুম ভাঙলে সে দেখে রাত হয়ে গেছে, আর সিজন তাকে 12 বার কল করেছে। এরপর দেখে কেকগুলো নষ্ট হয়ে গেছে। সে তখন দৌড়ে সিজনের কাছে যেতে শুরু করে, কিন্তু তখনই তার কাছে একটা মেসেজ আসে, যেটা দেখে মিরি থমকে যায়। মানে সিজন তার সাথে ব্রেকআপ করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে সে বলে, এভাবেই আমার জীবন থেকে রোমান্স এমন ভাবে চলে গেছে যে আর কখনোই সেটা ফিরে আসেনি। তখন তারা বলে, হ্যাঁ আমরা সব জানি, তখন তো টেনশনে তোমার মাথায় জায়গায় জায়গায় টাক হয়ে গেছিল। এই বলে তারা তার মাথা চেক করতে শুরু করে, কিন্তু বেচারির তো এইসবে একদম খেয়াল ছিল না। সে অনেক টেনশনে পড়ে যায় আর এইসব নিয়ে ভাবতে থাকে। তখন মেট্রো হঠাৎ করে ব্রেক করলে একজন তার চুল টেনে ধরে। বেচারি ভাবে এইবার মনে হয় সে পুরোপুরি টাকলি হয়ে যাবে। এরপর দিন সে তার আরেক বান্ধবী দায়নের বিয়েতে আসে। জিওন বলে, তুই ওই ড্রেস ফিরিয়ে কেন দিয়েছিস? সে বলে, ফিরিয়ে দেয়নি, তবে ওটা পরার ইচ্ছা ছিল না, এখন আর সুন্দর দেখিয়ে কি করব। এরপর ওয়েডিং সেরেমনি শুরু হয়, আর মিরি তাদের দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখন তোমরা এই ব্রাইডকে দেখে কে কে চিনতে পেরেছো কমেন্ট করে জানাও। যিশুর প্রায় ড্রামাতেই এই মেয়েটা থাকে। এরপর তারা যখন বাইরে আসে তখন মিরি তার এক্স এর গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর সে বুঝতে পারে তার এক্স তার গার্লফ্রেন্ডকে এমন ভাবে পাঠিয়ে
পাঠিয়েছে যেন সে শো অফ করতে পারে। তার রিং দেখেই মিরি এটা বুঝতে পেরে যায় আর বলে সুন্দরী গার্লফ্রেন্ড আর তার হাতে হীরের আংটি। ওই হারামি এখানে না এসেও আমাকে জ্বালিয়ে দিয়েছে আর সবার সামনে শো অফও করছে। সে রেগে বাড়িতে চলে আসে আর সৃজনের কথা ভাবে। একদিন রাস্তায় হাঁটার সময় একটা বাচ্চাকে তার বাবার কাঁধে দেখে সৃজন বলে বিয়ের পর আমাদের বাচ্চাকে আমিও এভাবে আমার কাঁধের উপরে বসাবো। মিরি বলে তুমি বিয়ে করতে চাও? সে বলে কখনো না কখনো তো আমাকে করতেই হবে। এটা শুনে মিরি রেগে যায় আর বলে তুমি বলতে পারতে যে কখনো না কখনো আমাদের বিয়ে করতেই হবে, কিন্তু তুমি শুধু নিজেকে নিয়েই ভাবো। আমি তোমার লাইফে আছি না নেই সেটা বুঝতে পারি না। মিরি এইসব ভেবে রেগে রাস্তায় হাঁটছিল আর তখনই তার কাছে ইউনের মেসেজ আসে যে মিরির সাথে ইউনের অনেক কথা আছে, যা দেখে সে বিরক্ত হয়ে বলে পাগল মহিলা, একে তো আমি ভুলেই গেছিলাম। এরপর সে 3 বছর পর ইউনের লেখা বর্তমান গল্পটা বের করে পড়তে শুরু করে, যেটা নিয়ে ইউনের সাথে সে কাজ করবে। আর এই ওয়েবটুনের গল্পের হিরোর নাম হলো চেসিউ, যে অনেক বড় একটা বিজনেস ফ্যামিলির ওয়ারিশ। সে অনেক হ্যান্ডসাম তবে খুবই ক্রেজি, কিন্তু শুধুমাত্র হিরোইনের সামনে সে ভদ্র সেজে থাকে। এসব পড়ে মিরি বলে টিপিক্যাল স্টোরি। না জানি কত রাইটারের গল্প নিয়ে এই খিচুড়ি পাকানো হয়েছে। সব রাইটারের এই গল্পের উপরে কেস করা উচিত। তো গল্পের হিরো চেসিউ, যে রিসোর্ট বানানোর কাজে একটি জায়গায় গিয়েছিল আর সেখানে সমুদ্রে সার্ফিং করতে গিয়ে সে পানির মধ্যে ডুবে যায়। আর তখনই সেখানে ঘুরতে গিয়ে হিরোইন ইউনারা তাকে বাঁচিয়ে নেয় আর হিরো তখনই হিরোইনকে ভালোবেসে ফেলে। এই গল্পের কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট এসেছিল আর এইসব দেখে সে অনেক বিরক্ত হয়ে যায়। পরদিন অফিসে সে রিল্যাক্স রুমে বসে রিল্যাক্স করছিল। তখনই সেখানে কোয়ং এলে মিরি মনে মনে বলে তার চেহারা দেখলেই আমার রাগ উঠে যায়। মতলবী লোক কোথাকার, শুধু নিজের ব্যাপারে ভাবে। সে রিক্লাইনিং চেয়ারে বসেছিল, তাই কোয়ং তাকে বলে তার আর কতক্ষণ লাগবে। মিরি বলে 5 মিনিট। কিন্তু এরপর যখন কোয়ং সেখানে বসে সে চিৎকার করে উঠে পড়ে, কারণ মিরি চেয়ারে কিছু একটা রেখেছিল যেটা তার পশ্চাৎদেশের মধ্যে গিয়েছিল। আর এটা করে মিরির মুড ফ্রেশ হয়ে যায়। কিন্তু রাইটার ইউনের ফাইল নেওয়ার জন্য আবারও তাকে কোয়ং এর কাছে আসতে হয়। তখন কোয়ং তাকে ওটা দেখায় আর বলে 5 মিনিট পরে কনফারেন্স রুমে আসবে। সে বিরক্ত হয়ে চলে যায়। এরপর কোয়ং তাকে ফাইল বুঝিয়ে দিচ্ছিল আর তখনই মিরি খেয়াল করে যে কোয়ং এর হাতের আঙুলগুলো খুবই সুন্দর, মেয়েদের মতো। এই দেখে সে ভাবে কোয়ং হয়তো মিনিকিউর করায়। তখন কোয়ং তাকে ফাইল পাঠিয়ে দেয়। এরপর লাঞ্চ টাইমে তারা যখন খাবার খেতে ক্যাফেটেরিয়ায় যাবে তখনই তারা লিফটের মধ্যে রাইটার ইউনকে দেখে ভয় পেয়ে যায়। আর এটাই হলো সেই অদ্ভুত রাইটার ইউন। আর সে মিরিকে তাদের সাথে যেতে দেয় না আর বলে সে তার জন্য খাবার নিয়ে এসেছে, খাবার খাবে আর তার সাথে কথা বলবে। এই বলে তাকে টেনে নিয়ে যায়। এরপর খাবার খাওয়ার সময় মিরি মনে মনে বলে আমরা 3 বছর পরে একসাথে কাজ করব, কিন্তু এই মহিলা একটুও পাল্টায়নি। এরপর সে গল্পটা নিয়ে কথা বলতে থাকে যে হিরোইনকে বিরক্ত করার জন্য চগলখড়ি ননদ আর শাশুড়িকে ভিলেন বানানো হয়েছে, কিছুটা ইন্ডিয়ান সিরিয়ালের মতো। তাই অনেকেই এইসব পছন্দ করছে না। সে বলে মানুষ এইসব দেখে মজা পায়, এই জন্যই তো তারা পড়ে। কিন্তু আমার মনে হয় তুমি আমার স্টাইলটা বুঝতে পারছো না। মিরি বলে তাহলে ডিরেক্টরকে বলে দিন যে আপনি আমার সাথে কাজ করবেন না। সে বলে না ঠিক আছে, কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে আগের দিনের মতো। আর এই কথা শুনে তো জিসুর মাথা ঘুরতে থাকে। আর তখনই ডিরেক্টর হান একজনকে সেখানে নিয়ে আসে আর তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। মিস্টার মেন নামের লোকটি বলে তারা একটা ডেটিং রিলেশনশিপ প্ল্যাটফর্ম বানিয়েছে। ডিরেক্টর হান বলে তারা আমাদের চেসিউর গল্পটা এতে ব্যবহার করছে। মিরি বলে এটা কি কোনো গেম? সে বলে না, এটা একটা ডেটিং ডিভাইস, তবে একদম বাস্তবের মতো। মিরি বলে তো আপনাদের এই প্ল্যাটফর্মের নাম কি? সে বলে বয়ফ্রেন্ড অন ডিমান্ড। যা শুনে সে ফিক করে হেসে দেয়, কারণ এটার অর্থ হলো চাহিদা অনুযায়ী বয়ফ্রেন্ড। আর এর জন্য সে তাদেরকে সরি বলে। তখন মিস্টার মেন ইউনকে বলে তারা তাদের গল্পের চেসিউকে ছাড়াও আরো কিছু হিরোকে তাদের প্ল্যাটফর্মে আনতে চায়, কিন্তু ইউন বলে চেসিউ এর মতো তার কাছে তেমন লেভেলের কোনো হিরো নেই আর বাকি হিরোরা তো তেমন স্পেশাল নয়। যা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ ইউন তো না ভেবেই এসব কথা বলছিল। এভাবে বললে তো আর তাদের ব্যবসা চলবে না। তখন ডিরেক্টর তাকে ইশারা করলে মিরি বলে আমরা সাইড হিরো নিয়ে কাজ করতে পারি। চেসিউ ছাড়াও আমাদের আরো অনেক ভালো ভালো সাইড হিরো আছে, তাদের ক্যারেক্টার গুলো অনেক স্পেশাল। অনেক মানুষ সাইড হিরোদেরকেও পছন্দ করে। ওয়েট, এই মানুষগুলোর মধ্যে আমিও আছি। সে বলে একটি গল্পের রেটিং তো 0 হয়ে গেছিল, কারণ সবাই চাইছিল নায়িকাকে সাইড হিরোই পাক, কিন্তু তেমনটা হয়নি। তাই আপনারাও এটা করতে পারেন, সাইড হিরোকেই মেন হিরো বানিয়ে দিলে মানুষ পছন্দ করবে। এরপর চলে যাওয়ার সময় মিস্টার মেন তার সাথে কথা বলতে চায় আর তাকে বলে তাদের প্ল্যাটফর্মটা ইউজ করে তাদেরকে ফিডব্যাক দিতে। সে বলে আমি শুনেছি আপনি রোমান্টিক পছন্দ করেন না, তো আমরা পরীক্ষা করতে চাই আমাদের প্ল্যাটফর্ম আপনাদের মতো মানুষদের মন জয় করতে পারে কিনা। আমরা এখনো এটা টেস্ট করছি, আপনি কোনো ফিডব্যাক দিলে আমরা চেঞ্জ আনতে পারবো আর আমরা আপনাকে এর জন্য টাকাও দিব। আর টাকার কথা শুনেই তো মিরির চোখ বড় বড় হয়ে যায় আর সে সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর সে বাড়িতে তাদের ওই ডিভাইসটা নিয়ে আসে আর মোবাইলের সাথে কানেক্ট করে। সেখানে সব ইনস্ট্রাকশন দেওয়া ছিল, সে ওভাবেই সবকিছু করতে থাকে। এরপর সে হেড রিংটা মাথায় পরে
নেয় আর ডিভাইসের লাল বাটনটা অন করে। এরপর যখনই মাথার রিংটা অন করে তখনই তার সাথে কিছু ঘটতে শুরু করে। সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এরপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এখানে তার অনেক ভালো লাগে, এমনকি সে পানিও অনুভব করতে পারছিল। আর তখনই সে সামনে একটি ছেলেকে সার্ফিং করতে দেখতে পায়, কিন্তু বিশাল বড় একটা ঢেউ এলে তারা দুজনেই পানিতে ডুবে যায়। আর এখানে মিরি বুঝতে পারে যে সে পানির মধ্যেও শ্বাস নিতে পারছিল। সে তখন অনেক খুশি হয়ে যায় আর মাছের মতো সাঁতার কাটতে শুরু করে। তখনই সেখানে ওই ছেলেটাকে ডুবে যেতে দেখে সে তার কাছে চলে যায় আর তাকে বাঁচিয়ে তীরে নিয়ে আসে। সে বুঝতে পারছিল না যে এখন কি করবে, সে শুধু তাকে দেখছিল। আর তখনই সে তাকে ভালো করে দেখে বলে, আরে এটা তো চেস ইউ, মানে ইউনের গল্পের সেই নায়ক। তখনই মেসেজ আসে যেখানে তাকে তার প্রথম ডেটের সাথে দেখা করার জন্য কংগ্রাচুলেট করা হয়। চেস ইউর জ্ঞান ফিরলে সে তার হাত ধরে। যাই হোক, এরপর আমরা কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মিরি অজ্ঞান হয়ে যাওয়ার পর একটি অদ্ভুত জায়গায় নিজেকে আবিষ্কার করেছিল। সেখানে তার চারপাশে অনেক বাবলস ছিল আর বাবলের মধ্যে অনেক ছেলেদের পোস্টার ছিল। তখন সেখানে সে একটি বাবলের মধ্যে একটি মেয়েকে দেখতে পায়। সে তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর তখনই মেয়েটি তাকে স্পর্শ করলে সে ভয় পেয়ে যায়। এরপর সে বাবলের মধ্যে থেকে বেরিয়ে আসে। পুরো রুমটা তখন সে চেঞ্জ করে দেয় আর বলে, তাহলে চলো শুরু করা যাক। মিরি বলে, তুমি কে? সে তখন মিরির বায়োডাটা চেক করে আর এই মেয়েটির নাম হলো কাংহো, যে মিরির এই ভার্চুয়াল জগতের অ্যাসিস্ট্যান্ট। মিরি বলে, তুমি কি মানুষ? সে বলে, আমি তোমার ডেটিং ম্যানেজার। মিরি তখন জানতে চায় এটা কেমন জায়গা আর ওই জিনিসগুলোই বা কি। কাংহো তখন জাদুর মতো করে দুইটা প্রপোজাল রিং আনে আর তাকে দেয় এবং বলে, এখানে যারা আসে তাদেরকেই এই আংটি দেওয়া হয়। যতক্ষণ তুমি এটা পরে থাকবে ততক্ষণ লগ ইন থাকবে আর এটা খুলে ফেললেই লগ আউট হয়ে যাবে। মিরি বলে, এর মানে এটা নকল দুনিয়া, যেটা আসল দুনিয়ার মতো মনে হবে, কিন্তু আমি কি আমার বাস্তব জীবনে ঠিক আছি? মিরি বলে, হ্যাঁ তুমি একদম ঠিক আছো। এদিকে আমরা দেখি বাস্তব দুনিয়ায় মিরি হা করে ঘুমাচ্ছে। আর এখানে বলে রাখা ভালো, গল্পটি রিয়াল এবং ভার্চুয়াল জগৎ দুটাকে ঘিরেই সামনে এগোবে। মিরি আংটিটা পরে নিলে কাংহো বলে, এখন তোমাকে যেতে হবে। মিরি বলে, কোথায় যাব? তখন সে সব বাবলগুলোর মধ্যে থেকে একটি বাবল সিলেক্ট করে আর সেখানে যেতে বলে। এরপর মিরি সেখানে চলে আসে আর এরপরেই এই ঘটনাটা ঘটে, মানে সে চেসিউকে বাঁচায়। তখন সে চেসিউকে দেখে বলে, এটা তো চেসিউ আর সে তো দেখছি অনেক হ্যান্ডসাম। চেসিউর জ্ঞান ফিরলে সে তার হাত চেপে ধরে আর বলে, তুমি কে? মিরি তখন হাত ছাড়ানোর চেষ্টা করে আর এর জন্য সে লগ আউট করার জন্য আংটিটা খুলে ফেলে আর সাথে সাথেই বাস্তব দুনিয়ায় তার জ্ঞান ফিরে আসে। এই ঘটনায় সে প্রচন্ড শকড হয়ে যায় আর এরপর সে এই ডিভাইসটা নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে আর জানতে পারে এটা এমন একটা দুনিয়া যেটা নকল কিন্তু আসল মনে হবে। সে বয়ফ্রেন্ড অন ডিমান্ডের অ্যাডভার্টাইজও দেখে, যেখানে বলা হয় যখন সাধারণ জীবনের দরজা বন্ধ হয়ে যায় তখন একটি নতুন দরজা খুলে যায়, যেটা আপনাকে আপনার স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে। আর এই দুনিয়া আপনার সমস্ত রোমান্টিক স্বপ্নকে বাস্তবে পরিণত করবে, যেখানে আপনার কাছে 900টা থিমস থাকবে, মানে মোট 900 বয়ফ্রেন্ড সেখানে পাওয়া যাবে। এইসব দেখে সে বলে, মিস্টার মেন একটা অসাধারণ জিনিস বানিয়েছে। পর থেকে মিরি সবসময় ভার্চুয়াল জগতের কথা ভাবতে শুরু করে। তখনই তার কাছে চেসিউর পোস্টার আনলে সে এই পোস্টার দেখে ভয় পেয়ে যায়। তখন মেয়েটি বলে, কোয়ং তাকে এটা তার কাছে রাখার জন্য বলেছে। আর এরা দেখে তার বারবার ভার্চুয়ালের চেসিউর কথা মনে পড়ে। এরপর ডিরেক্টর কোয়ংকে বলে হানি নামের আরেকজন রাইটারের সাথে কথা বলতে, কারণ শুক্রবার তাদের যতগুলো ওয়েবটুন পাবলিশ করে সবগুলোই পুরানো, তাই তারা শুক্রবারে আরো একটা নতুন গল্প আপলোড করতে চাইছিল। কোয়ং বলে, হানি তো নতুন রাইটার, সেই ইউন ম্যামের সাথে কিভাবে মোকাবিলা করবে? ডিরেক্টর হান বলে, তার সাথে কথা বলো, সে তো তোমার সব কথাই শোনে। কোয়ং বলে সে চেষ্টা করবে। তখন সে তাকে জিজ্ঞেস করে মিস ইউন কি এ ব্যাপারে জানে কিনা। ডিরেক্টর বলে সে জানলে আকাশ পাতাল এক করে দিবে। এদিকে মেরি মনে মনে বলে, মনে হচ্ছে সে আমার দিকেই তাকিয়ে আছে। এরপর রাতে বাড়ি ফেরার সময় মেট্রো স্টেশনেও সে তাদের ওয়েবটুনের পোস্টারটা দেখতে পায় আর সে বলে, এটা কি সবসময় এখানেই ছিল? আসলে তো এটা এখানেই ছিল, যেটা সে এতদিন খেয়াল করেনি। সে যেদিকে তাকায় সেদিকেই শুধু চেসিওকে দেখতে পায়। আসলে তাদের এই ওয়েবটুন সিরিজটা আগে থেকেই অনেক বেশি ভাইরাল ছিল, কিন্তু এতদিন সে এগুলো খেয়াল করেনি। এরপর সে বাড়িতে ফিরে আসে আর আজকে সে তার সমস্ত কাজ ফেলে অফিস থেকে এসেই ওই রিংটা মাথায় পরে নেয় এবং আবারও ভার্চুয়াল লাইফে চলে আসে। সে ভাবতে থাকে এটা সে কোথায়। তখন সে বুঝতে পারে যে তাকে আসলে এখানে ওয়েবটুনের হিরোইন হিসেবে পাঠানো হয়েছে, যে আসলে এই লাক্সারিয়াস হোটেলের স্টাফ আর তার নাম হলো ইউনারা। এইসব দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। সে জেনারেল ম্যানেজারের কেবিনে আসে, তখন সে ওখানে চেসিওর নাম দেখতে পায়। তখনই সেখানে চেসিও চলে আসে আর তাকে হঠাৎ পেছনে দেখে সে ভয় পেয়ে যায় এবং সে ডেস্কের উপরে পড়ে যায়, যা দেখে চেসিও বলে, তোমার মতো একটা মামুলি কর্মচারী আমার ডেস্কের উপরে বসে আছো, তোমার তো অনেক সাহস। মিরি কিছু বলবে কিন্তু সে রেগে বলে, আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। এই দেখে মিরি একটু অবাকি হয়ে যায় যে এটা কি হলো। মিরি তখন কিছু না বলে ওখান থেকে চলে আসছিল আর বলে, বদমাইশ কোথাকার। তখনই চেসিও তাকে আবারও
ডাকে আর তাকে বলে আমাদের কি আগেও দেখা হয়েছিল। মিরি তখন খুশি হয়ে যায় যে চেসিউর হয়তো সব মনে পড়ে গেছে, তাই সে অনেকটা ভাব নেয়। তখন চেসিউ তার কাছে এসে তাকে ভালোভাবে দেখতে থাকে আর এতে মিরির হার্টবিট বেড়ে যায়। তখন চেসিউ ঠিক সেই কথাগুলো বলতে থাকে যা গল্পে লেখা হয়েছিল। চেসিউ বলে তো তুমি সেই মেয়েটা যাকে আমি সমুদ্রের সৈকতে দেখেছিলাম। মিরি হ্যাঁ বললে সে বলে তুমি এখানে কি করছো। সে বলে আমি এখানে কাজ করি। আর তখনই হঠাৎ করে চেসিউর বিহেভ অন্যরকম হয়ে যায়। সে বলে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেলাম। ওই দিন তোমার আমাকে বাঁচানোর পর এমন একটা দিন ছিল না যে আমি তোমার কথা ভাবিনি। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। এসব শুনে মিরি অবাক হয়ে যায় আর বলে হিরো একটু বেশি গায়ে পড়া। চেসিউ বলে সেদিনের পর থেকে আমার স্বপ্নে শুধু তুমি রাজ করছো। এসব শুনে মিরি অনেকটা বিরক্ত হয়ে যায়, কারণ সে হুট করে এইসব বলা শুরু করেছে। তখন সে আংটিটা খুলে ফেলে আর রিয়েল লাইফে চলে আসে আর বলতে থাকে গায়ে পড়া ছেলে কোথাকার, এরকম জঘন্য ডায়লগ কি মারে। পরদিন অফিসে এসে সে চেসিউর পোস্টারটা ঘুরিয়ে দেয়। রাইটার হানির ব্যাপারে সে জানতে পেরে ডিরেক্টর হানির কাছে চলে আসে আর বলে হানি নতুন সিরিজটার এপিসোড কেন শুক্রবারে আসছে। সে অনেক ভালো রাইটার, আপনার আমাকে আগে বলা উচিত ছিল। ডিরেক্টর হান বলে ইউন এখন ভালো লিখছে না, যখন হানির সাথে তার কম্পিটিশন শুরু হবে তখন সে ভালো লিখতে পারবে। এর মানে এখন মিরি আর ইয়ং এর মধ্যেও কম্পিটিশন শুরু হবে যে কার সিরিজ বেশি ভালো করে। সে বেরিয়ে দেখে কোয়ং হানির সাথে মন দিয়ে কাজ করছে, তাই সে ইয়নকে কল করে, কিন্তু ইয়ন তো এইদিকে পার্টি করছিল। তখন মিরি তার ওখানে চলে আসে আর গান অফ করে দেয়। সে তাকে টেনে বের করার চেষ্টা করলে ইয়ন অনেকটা রেগে যায় আর তাকে কথা শোনাতে থাকে। মিরি বলে আপনি কি জানেন বস আপনার সাথে কি করেছে, আর আপনি এখানে ডান্স করছেন। সে বলে তো কি করব, তোমরা তো বসকে কিছুই বলনি। মিরি বলে আমি যখন জানতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছিল। ইয়ন বলে যাই হোক, হানি প্রথম হোক আর যাই হোক আমি কিছুই করব না। মিরি বলে আপনি এভাবে হার মানতে পারেন না, না হলে আমার রেটিং কমে গিয়ে কোয়ং এর রেটিং বেড়ে যাবে। মিরি তখন কথা ঘুরিয়ে বলে আপনি হচ্ছেন আমাদের কোম্পানির সেরা রাইটার, আমি কিছুতেই ওই নতুন রাইটারকে আপনার টপ পজিশন ছিনিয়ে নিতে দিব না, আর আমরা কোনোভাবেই ছেলেদেরকে আগে যেতে দিতে পারি না, তাই আমাদেরকে লড়াই করতে হবে। ইউন তখন রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে ভাবতে থাকে তাদের গল্পে নতুন কি টুইস্ট আনা যায়। তখন ইউন বলে চলো চেসিউকেই মেরে ফেলি, যখন সবাই শুনবে সে মারা গেছে তখন সবাই এটা দেখতে আসবে। মিরি বলে এটা কোনো কথা হলো, নিজের মাথা খাটান। ইউন তখন বলে আমার সবগুলো গল্প এত ভালো কেন চলে বলতে পারবে। মিরি বলে কারণ আপনি ক্যারেক্টার ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন, হ্যান্ডসাম হিরো বানাতে পারেন। সে বলে এটাই তো, আমি এই গল্প কন্টিনিউ করতেই চাইনি, কিন্তু আমাকে করতে হয়েছে, কারণ চেসিওকে আমি একটু বেশি হ্যান্ডসাম বানিয়ে ফেলেছি, কেন যেটা করতে গেলাম। মিরি এইসব দেখে মনে মনে বলে আমি এখন বুঝতে পারছি প্রডিউসার চো কেন চাকরি ছেড়ে চলে গেছে। ইউন বলে আমি এই গল্প আর লিখতে চাই না, আমাকে প্লিজ সাহায্য করো। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে দুইটা বাচ্চা মেয়ে কথা বলছে। একজন একজনকে বলছে ছেলেটা তোকে পছন্দ করে কিনা এটা বলেনি, তাহলে তুই গিয়ে জিজ্ঞেস কর তোকে পছন্দ করে কিনা। এই দেখে সে দৌড়ে বাড়িতে চলে আসে আর আবারও ভার্চুয়াল জগতে প্রবেশ করে। এরপর সে দেখে চেসিও তাকে তার রুমে ডেকেছে। মিরি বলে তুমি আমাকে এখানে ডেকেছো কেন। সে বলে আসলে বাইরে গেলেই লোকে আমার দিকে তাকিয়ে থাকে। মিরি বলে কিন্তু বাইরে তো এখন কেউই নেই। চেসিও বলে আমি বাইরে গেলেই সবাই চলে আসবে। মিরি তখন মনে মনে বলে সে সত্যি অনেক হ্যান্ডসাম। তখন চেসিও তাকে বলে তুমি এখানকার ম্যানেজার ছিলে, কিন্তু আজকেই তোমার শেষ দিন, কাল থেকে তোমার আর এখানে আসার দরকার নেই। যা শুনে মিরি রেগে যায় আর বলে তুমি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছ। সে বলে হ্যাঁ এটাই ভেবে নাও, কারণ আমি আমার কোম্পানিতে কাজ করা কোনো মেয়ের সাথে ডেট করতে পারবো না, আর ডেট করার জন্য আমাকে তোমায় বের করে দিতে হবে। মিরি তখন ভাব নিয়ে বলে আমি অন্য মেয়েদের মতো নই যে তুমি একবার বলাতেই আমি তোমার সাথে ডেট করব। তুমি এটা কি করে ভাবলে, আমি একদমই ওইসব মেয়ের মতো নই। চেসিও বলে তাহলে কেমন মেয়ে। মিরি বলে তোমাকে পরিশ্রম করতে হবে, আমাকে মানাতে হবে। চেসিও তখন হেসে তার কাছে আসে আর বলে তুমি সত্যি অন্যদের থেকে অনেক আলাদা, তুমি চাও আমি তোমাকে আমার জন্য দিওয়ানা বানিয়ে দেই তাই না। মিরি বলে হ্যাঁ তাড়াতাড়ি দিওয়ানা বানিয়ে দাও, কিন্তু তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই, কারণ তাকে তো আবারও বাস্তব জগতে ফিরে যেতে হবে। চেসিও তখন বলে আমি ভাবছি তোমাকে এখনই চাকরি থেকে বের করব না। মিরি বলে না না তাড়াতাড়ি বের করে দাও, তুমি কি আমাকে ডেট করতে চাও না। সে বলে আমি তোমার উপরে আরো নজর রাখবো। তখন চেসিও কোট খুললে সে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। চেসিও বলে আমার কথা শেষ, তুমি চাইলে চলে যেতে পারো। এরপর সে আরেক সিনে চলে আসে আর তার চেসিওর সেক্রেটারির সাথে দেখা হয়, যার নাম হলো মিনজু। আসলে মিরিকে ম্যানেজার থেকে সেক্রেটারি অফিসে কাজ দেওয়া হয়েছে, আর তাই মিনজু তার ইন্টারভিউ নিতে চায়। আর সে তাকে প্রশ্ন করতে শুরু করে, আর প্রশ্নগুলো ছিল এমন তার কি ধরনের খাবার পছন্দ, কেমন ছেলে পছন্দ, কেমন জায়গায় ঘুরতে পছন্দ, এইগুলো। মিরি বলে এটা আবার কেমন ধরনের ইন্টারভিউ। মিরি বুঝতে পারে তাকে দিয়ে চেসিও এসব করাচ্ছে। তখনই তার কাছে চেসিওর কল আসে। মিনজু ড্রাইভারকে বলে আপনি গাড়ি চালাচ্ছেন না কেন। সে বলে সামনে একটা গাড়ি আছে। মিনজু বলে আমাদের জেনারেল ম্যানেজারের সময় নষ্ট করা একদমই পছন্দ নয়। এটা শুনে সে বাইরে বেরিয়ে আরেক ড্রাইভারকে পিটিয়ে চলে আসে। এরপর মিরিকে জেনারেল ম্যানেজারের অফিসে নিয়ে আসে আর বলে দেয় স্যারের অফিসের দরজায়
সব সময় একবার নক করতে, 2বার নক করা স্যারের পছন্দ নয়। মিরি তখন কোনো রকমে দরজায় শুধু টাচ করে আর চেসিও এটা শুনে তাকে ভেতরে যেতে বলে, কিন্তু মিনজু বলে তুমি দরজা অনেক জোরে নক করে ফেলেছো। যা শুনে তো সে ভেবাচাকা খেয়ে যায়। এরপর সে চেসিওর অফিসে আসে আর তার অফিসের মধ্যে অনেক ফুল গাছ দেখে সে খুশি হয়ে যায় আর বলে এইসব কি। চেসিও বলে মেয়েদের পটানোর জন্য ফুল নাকি বেস্ট। মিরি তো অনেক ঢং শুরু করে দেয় আর বলে আরে ইয়ার এটার কি দরকার ছিল। এই শুনে চেসিও বলে আমি মানছি আমি তোমাকে পটানোর চেষ্টা করছি, তাই বলে তুমি জেনারেল ম্যানেজারকে ইয়ার বলতে পারো না। এরপর মিরি এক্সাইটেড হয়ে তাকে জিজ্ঞেস করে তো তুমি এর পরে আমার জন্য কি করবে। চেসিও বলে তুমি তো দেখছি অনেক বেশরম। মিরি বলে তুমি কি আমাকে ডেটে নিয়ে যাবে না। সে বলে তোমাকে এখন কোথাও নিয়ে যাব, চলো আমার সাথে। এরপর তারা খাবার খেতে আসে, কিন্তু খাবার দেখে মিরির মন ভরে না আর বলে এটা অনেক কম, তুমি কি আমার জন্য এতটুকুই করবে। চেসিও বলে এটা তো মাত্র শুরু। এরপরে সেখানে শেফরা একে একে অনেক খাবার নিয়ে আসতে শুরু করে। এরপর খাবার খেয়ে সে বলে এটা তো একদম বাস্তবের খাবারের মতো। এই বলে সে ইচ্ছা মতো খাবার খেতে শুরু করে, যা দেখে চেসিও বিরক্ত হয়ে বলে এই মেয়েটাই কেন আমার জীবন বাঁচাতে আসলো কে জানে। এরপর তারা বিশাল লাক্সারিয়াস শপিং মলে আসে আর মেরি অনেক খুশি হয়ে যায়। সে তখন একে একে সবগুলো ড্রেস ট্রাই করে আর চেসিওকে দেখায়। সে যেটা পরতে চায় সেটার উপরে শুধু টাচ করলেই সেটা পরা হয়ে যেত। এরপর সে ইচ্ছা মতো চেসিওর সাথে অনেক সময় কাটায় আর অনেক লাক্সারিয়াস জায়গায় ঘোরে। এরপর চেসিও তাকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করে। এইসবে মেরি অনেক খুশি ছিল আর এরপরেই সে প্রিন্সেসের মতো রেডি হয়ে নিচে আসে, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। কিন্তু চেসিও তার কোনো প্রশংসা করা বাদ দিয়ে বলে তুমি লেট হয়েছো, যা শুনে মেরি বুঝতে পারে এটা আসলে সত্যিকারের রোমান্টিক গল্প নয়। তখনই তার কিছু একটা মনে পড়ে আর সে রিংটা খুলে বাস্তব দুনিয়ায় চলে আসে। সে ইউনের বাড়িতে এসে বলে আইডিয়া পেয়ে গেছি, আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে। আপনি তো বলেছিলেন যে ওয়েবটুন চলছে কারণ চেসিও অনেক বেশি হ্যান্ডসাম আর সে মেয়েদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে কারণ সে অনেক বেশি রিচ। ইউন বলে হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে এগুলো জঘন্য হয়েছে। মিরি বলে না, আমি ভুলছিলাম, কারণ চেসিও একটা ক্লাসিক ছেলে আর এর জন্যই মেয়েরা তাকে এত পছন্দ করে। কিন্তু আপনি চেসিওকে এরকম আজব ডায়লগ দিয়ে তার আকর্ষণ কমিয়ে দিয়েছেন। আমার কাছে একটা আইডিয়া আছে আর এইবারে আমরা তার আসল রোমান্স দেখাবো, যেটা পরে মানুষ মজা পাবে। শপিং মল থেকে আবারও শুরু করা যাক। তারা আবারও ড্রয়িং করতে শুরু করে আর মিরি বলে শপিং মলে যেন হিরো হিরোইনকে দেখে একদম ফিদা হয়ে যায় এমন ভাবে লিখতে হবে। আর এখন মিরির মধ্যে হঠাৎ এত রোমান্স দেখে ইউন অবাক হয়। এরপর সে তাদেরকে আরো রোমান্টিক আইডিয়া দিতে শুরু করে। এটা নিয়ে সে অনেক পরিশ্রম করতে শুরু করে আর অফিসেও রাত জেগে কাজ করে, যেটা কোয়ংও দেখতে পায়। এরপর সে কফি নিতে চলে আসে। ফেরার সময় কোয়ং বলে হয়তো অনেক রাত জেগে কাজ করতে হবে, যেটা হয়েছে সেটাই আমার কোনো হাত ছিল না। মিরি বলে আমি তো কিছু বলিনি, কৈফিয়ত কেন দিচ্ছ। সে বলে আমার মনে হচ্ছে তুমি আমার উপরে রেগে আছো। মিরি বলে এমন কিছুই নয়। কোয়ং বলে মিথ্যা বলতে হবে না, এটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এরপর পরের দিনের এপিসোডটা আপলোড করার পর তার পিসিটা হ্যাং হয়ে যায় আর এর জন্য তাকে অনেক রাত পর্যন্ত এখানে থাকতে হয়। আপলোড হওয়ার পর সে বাড়ি ফিরে আসে আর সে তাদের অ্যাপ চেক করে দেখে তাদের স্টোরিটা টপ পজিশনে চলে এসেছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে শুরু করে দেয়। আর এরপর দিন সে ফুল অ্যাটিটিউড নিয়ে অফিসে চলে আসে। সবাই তাকে কংগ্রাচুলেট করতে থাকে। সে তো অনেক খুশি ছিল আর তখন সে কোয়ং এর দিকে এইভাবে তাকিয়ে তাকে টিজ করে। কোয়ং এটা ভালোভাবেই খেয়াল করে। তার বস তো খুশিতে দাঁত বের করে হাসে। এরপর সে চেসিওর পোস্টারটা আবারও তার দিকে ঘুরিয়ে দেয়। সবাই তাকে চিয়ার করতে থাকে, যা দেখে সে বলে আমি তো তেমন কিছুই করিনি। সে তখন আবারও কোয়ংকে টিজ করে আর কোয়ং তো অনেক জেলাস হয়। এরপর বাড়ি এসে সে কমেন্ট পড়তে থাকে। সবার ভালো ভালো কমেন্ট দেখে সে আমার মতো অনেক খুশি হয়ে যায়। মেরি তখন রিয়েলাইজ করে যে সে অনেক রোমান্টিক হয়ে গেছে আর এই সবকিছু এই ডিভাইসের কামাল। এরপর সে আবারও ভার্চুয়াল জগতে চলে আসে, যেখানে চেসিও মিরির জন্য তার প্রাইভেট জেট নিয়ে অপেক্ষা করছিল। আর তখনই সেখানে মিরি অস্থির একটা স্পোর্টস কার নিয়ে সেখানে হাজির হয়। এখন আমি যে জিসুর এই কারের উপরে ক্রাশ খেয়েছি, যাতে কি আমায় মেনে নিবে। তো এখানে চেসিও সামান্য ডিনার করার জন্য তার জন্য প্রাইভেট জেট নিয়ে অপেক্ষা করছিল। এরকম বিএফ শুধুমাত্র স্বপ্নেই পাওয়া যাবে। তখন তাদের ড্রাইভার তার হাত ধরতে গেলে চেসিও এসে তার হাত ধরে নিয়ে যায়। এরপর তারা সমুদ্রে ডলফিন দেখে আর এখানে মিরি সেই সবকিছু এক্সপিরিয়েন্স করে যা যা তারা গল্পে লিখেছে। আর এই সবকিছুই তো সে এক্সপিরিয়েন্স করতে চাইছিল। এরপর সমুদ্রের মাঝে এই বিকেলবেলা ডিনার করার সময় চেসিও তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার মা বাবাকে রাজি করাও। এটা শুনে তার হেঁচকি উঠে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো। চেসিও বলে হ্যান্ডসাম ধনী ছেলেকে তুমি বিয়ের জন্য মানা করে দিচ্ছ। সে বলে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রিলেশন শুধুমাত্র ডেটিং পর্যন্তই থাকবে, বলেছিলাম আমাকে ভালো না বাসতে। যা শুনে চেসিওর মন খারাপ হয়ে যায়। পরদিন সি বিচে তারা লাঞ্চ করার পরে বসে সমুদ্র দেখছিল। চেসিও তখন বলে তুমি না চাইলে বিয়ে করবো না, কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড তো হতেই পারো তাই না। তখন মিরি কি বলবে বুঝতে পারে না। চেসিও তখন বলে আমি এই প্রথমবার কারো কাছে কিছু চাচ্ছি। সে তার চুলগুলো ঠিক
ঠিক করে দেয় আর বলে তোমার কাছে আসার জন্যও কি অনুমতি লাগবে। এদিকে মিরি মনে মনে বলছিল সে এখন কি করতে যাচ্ছে, আর তখনই চেসিও তাকে কিস করে দেয়, যেটা দেখে কেন জানি আমার খুবই লজ্জা লাগছিল। অন্য কেউ এটা করলে আমার কিছু মনে হয় না, কিন্তু জিসি এটা করলে কেন জানি আমার খুবই লজ্জা লাগে। আর এদিকে দেখো মিরি তার মুখ ওরকমই বানিয়ে রেখেছিল। এরপর চেসিও তাকে একটি ডায়মন্ডের রিং গিফট করে, আর তখন রিং পরানোর আগে সে তার হাতে একটা কিসও করে দেয়। আর এতে জিসু অনেক লজ্জা পেয়ে যায় আর খুশিতে গদগদ হয়ে যায়। কিন্তু সে দেখে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু চেসিও রিং পরায় না। তখনই সে দেখে যে চেসিও একদম ফ্রিজ হয়ে গেছে। শুধু চেসিও না, ওখানকার সবকিছু ফ্রিজ হয়ে গেছিল। মিরি বলতে থাকে তোমার কি হলো? তখনই তাকে কাংহো বলে আপনার চেসিওর সাথে 50 ঘন্টার ডেট শেষ হয়ে গেছে। মিরি তো অনেক বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে আরে রিংটা তো পরাবি। রিয়েল লাইফে এসে সে আবারও গাইডলাইন গুলো দেখছিল, আর এখানে সে দেখে কোনো ক্যারেক্টারকে সে 50 ঘন্টার ওপরে ডেট করতে পারবে না। এই দেখে তার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। সে কষ্টে চিৎকার করতে থাকে। এরপর অফিসেও সে মন খারাপ করে বসে থাকে, যেন তার ব্রেকআপ হয়েছে। অফিসের মিটিং এ তার মন নেই। সে মনে মনে বলে আমি কিছুতেই চেসিউকে ভুলতে পারছি না। এসব কোয়ংও ফলো করে। এরপর কফি নিতে গেলে কফি ফেলে দেয়। বেচারি অনেক কষ্টের মধ্যে পড়ে যায়, কারণ চেসিও প্রায় তার মন জয় করে নিয়েছিল। সে সারাদিন তাকে নিয়ে ভাবতে থাকে। এরপর সে বয়ফ্রেন্ড অন ডিমান্ডের একটা রিভিউ লিখে দেয়। এরপর মিস্টার মেন তাকে ধন্যবাদ জানায় ফিডব্যাক দেওয়ার জন্য, আর তার কেমন ফিল হয়েছিল সেটা খুলে বলতে বলে। মিরি বেশি কিছু না বলে বলে আমার ভালো লেগেছে। মিস্টার মেন তখন বলে আপনি সময়ের আগেই কেন রিভিউ দিলেন? আরো কয়েকটা ট্রাই করা উচিত ছিল। সে বলে চেসিও ছাড়া আর কাউকেই ভালো লাগবে না আমার। মিস্টার মেন বলে এখনো তো 899 জন বাকি আছে। ট্রাই না করে আপনি কিভাবে বলতে পারেন যে চেসিওর থেকে কেউ ভালো হবে না? ভেবে দেখেন, না হলে পরে আফসোস করতে হবে। এসব বলে সে তাকে লোভ দেখায়। এরপর বাড়ি এসে রোমান্টিক মুভি দেখে আর বলে আমিও এই ফিলিংটা পেতে চাই। এই বলে সে আবারও ওই ডিভাইসের দিকে তাকায়, কিন্তু সে ওটা ব্যবহার করতে চাইছিল না। তখনই আবার তার মিস্টার মেনের কথা মনে পড়ে। সে বলে 1 মাসের জন্য আমি ফ্রি ট্রায়াল পেয়েছি, তাহলে ব্যবহার করতে সমস্যা কোথায়? এই বলে সে আবারও শুয়ে ওই ডিভাইসটা অন করে দেয়। এরপর তার আবারও কাংহোর সাথে দেখা হয়, কিন্তু মিরির অনেক মন খারাপ হয় চেসিউকে দেখে। আর সে ভাবতে থাকে এটা কি সম্ভব? চেসিউর থেকে বেশি কি তার অন্য কাউকে ভালো লাগবে? মিরি বলে আমার কিছুটা সময় দরকার। কাংহো তখন তাকে ধাক্কা দিয়ে একটা জায়গায় পাঠিয়ে দেয়, আর ওই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল। এখানে চারপাশে শুধু চেরি ব্লসম ঝরছিল। তার ড্রেসটাও তখন চেঞ্জ হয়ে যায়। তখনই কেউ এসে তার কাঁধ থেকে চেরি ব্লসমের পাপড়ি সরিয়ে দেয়, আর তাকে দেখেই তো মিরি ক্রাশ খেয়ে যায়। আর ছেলেটার নাম হলো উনহো। কিন্তু তখনই ছেলেটার গার্লফ্রেন্ড সেখানে এসে তাকে বলে তুমি এখানে কি করছো? ছেলেটি তখন মিরিকে সরি বলে, কারণ পেছন থেকে তাকে তার গার্লফ্রেন্ডের মতো লাগছিল। সে ওই মেয়েটির সাথে চলে যাচ্ছিল, যা দেখে মিরি অবাক হয়ে যায় আর ভাবে এটা হয়তো তার বয়ফ্রেন্ড নয়। তখনই তার এখানকার ফ্রেন্ড সুজি এসে তাকে ডাকে। তাকে দেখে মিরি অবাক হয়ে যায়, কারণ এটা তো চেসিউ সেক্রেটারির মতো দেখতে। এরপর সুজি তাকে কলেজের ক্যাম্পাস ঘুরতে নিয়ে যায়। কলেজ দেখে সে বলে আমার কলেজ পড়ার বয়স নেই, আমি এতটাও ছোট নই। কিন্তু তখনই সে আয়নায় দেখতে পায় যে তার আসলে বয়স কমে গিয়েছে এবং সে এখন কলেজ স্টুডেন্ট। সে ঠিক আগের মতোই ইয়াং হয়ে গেছে। তখনই একটি ছেলে তাকে দেখে ফ্লার্ট করতে শুরু করে, যা দেখে তার অনেক রাগ হয়। এরপর তারা ওখান থেকে চলে আসে। তখন সুজি দেখে মিরির কাছে কম্পিটিশনের একটা টিকিট আছে, আর এর জন্য তারা সেখানে চলে আসে। তখনই সেখানকার প্রতিযোগীরা মাস্ক খুলে ফেললে মিরি দেখে এটা তো সেই ছেলেটাও তখন মিরির দিকে তাকিয়ে থাকে। কাং তখন তাকে বলে দেয় যে এটাই হলো তার সেকেন্ড বয়ফ্রেন্ড। এ দেখে মিরি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা কুমদো ক্লাব জয়েন করে, আর সেটাও উনহোর জন্যই। এখানে সে জানতে পারে উনহো তাদের পুরো কলেজের মধ্যে অনেক ফেমাস। কলেজের সব মেয়েরাই উনহোকে পছন্দ করে। মিরি মনে মনে বলে সব মেয়ের যার উপরে ক্রাশ আছে সে আমার উপরে ক্রাশ খাবে। এই ভেবে সে পাগলের মতো হাসতে থাকে, যা দেখে তারা অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে চলে আসে কুমদো প্র্যাকটিস গ্রাউন্ডে। তারা নতুন স্টুডেন্ট ছিল, তাই তারা তাদেরকে গ্রিট করে। তখন ক্লাবের প্রেসিডেন্টকে দেখে মিরি বুঝতে পারে এটা তো সেই উনহোর গার্লফ্রেন্ড। সে ওখানে উনহোর দিকে তাকিয়ে থাকে। তখন সে তাদের মধ্যে কাউকে সামনে যেতে বলে, আর তখনই বাইরে থেকে একটা চেরি ব্লসমের পাপড়ি এলে মিরি ওটা ধরার চেষ্টা করে, আর এতে তার হাত উপরে উঠে যায়। আর সে মেয়েটি ভাবে মিরি হয়তো এটা শিখতে চাচ্ছে, তাই সে মিরিকে ডাকে। তখন তার বান্ধবীর এক ধাক্কায় সে ওখানে চলে আসে। মেয়েটি তখন তারই বয়ফ্রেন্ডকে ডাকে মিরির সাথে প্র্যাকটিস করতে। তারা দুজন গ্রিট করে। এরপর উনহো তাকে পজিশন করিয়ে দেয় আর বলে তুমি কি কোনোদিন এটা করেছো? মিরি বলে না, আমি কখনোই এটা করিনি। উনহো তাকে বলে দেয় কিভাবে অ্যাটাক করতে হয়, কিন্তু অদ্ভুত ভাবে মিরি উনহোকে খুব সহজেই হারিয়ে দেয়, যা দেখে সে নিজেই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব হলো, কারণ সে তো এটা আগে কখনোই খেলেনি। সে বলে আমি তো পানির গ্লাস পর্যন্ত ঠিক মতো ধরতে পারি না, এটা কিভাবে সম্ভব হলো? এরপর তারাও অনেকক্ষণ এইভাবে লড়াই করে, আর অদ্ভুত ভাবে প্রত্যেকবার কোনোভাবেই মিরির সাথে উনহো পেরে উঠছিল না। সে মিরিকে হারানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে এটা কোনোভাবেই পারে না, আর মিরি তাকে বারবার হারিয়ে দেয়। এসব দেখে সবাই মিরির উপর ইমপ্রেস হয়ে যায়, আর মিরি নিজেও অবাক হয়। উনহো তখন মিরির প্রশংসা করে আর বলে
বলে তোমার সাথে আবারও দেখা হবে। এরপর তারা দুজনে উনহোকে দেখে লাফালাফি করছিল, কিন্তু দেখা যায় সুজি উনহোর দিকে না বরং আরেকজনের দিকে তাকিয়ে ওরকম করছিল, যাকে দেখতে চেসিউর সেই ড্রাইভারের মতো ছিল। সে এসে বলে জীবনে কি তোমরা হ্যান্ডসাম ছেলে দেখোনি? সুজি বলে সেটা শিখতে চায়, তাই সুজি তখন তার সাথে চলে যায়। তখন উনহোকে চলে যেতে দেখে সেও তার পেছনে আসে আর উনহোকে তার সাথে লাঞ্চে যেতে বলে। এই শুনে উনহো বলে আমার মনে হয় তুমি অনেক অধৈর্য, আগে দুজন দুজনকে ভালোভাবে চিনে তো নিতে দাও। এই বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে চলে যায়, যা দেখে মিরির রাগ হয়। এরপর সে কাংহোকে বলে উনহো আমার প্রতি ফিদা কেন হলো না? সে তো আমার বয়ফ্রেন্ড অন ডিমান্ড, তাই না? কাংহো বলে তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে, তুমি কি ভেবেছো যে সবগুলো ছেলে শুরু থেকেই তোমার পেছনে লাট্টু হয়ে ঘুরবে? মিরি তো আসলে এটাই চেয়েছিল। সে বলে চেসিও তো শুরু থেকেই এমন ছিল। কাং তখন বলে কারণ তাকে শুরু থেকেই এমন করেই বানানো হয়েছিল। মিরি বলে এর মানে কি উনহো আমাকে ভালো নাও বাসতে পারে? সে বলে এটা সময়ই বলে দিবে, আর এখানেও তাকে বাস্তব জীবনের মতোই মেহনত করতে হবে। আর বলে যদি উনহো পছন্দ না হয় তাহলে সে অন্যদের সাথে ডেট করতে পারে। কিন্তু মিরি বলে না, আমাকে আগে ভাবতে দাও। কাংহো বলে তাড়াতাড়ি বলো, কারণ তোমার কাছে সময় নেই। এটা মনে পড়তেই সে তাড়াতাড়ি আংটি খুলে রিয়েল লাইফে চলে আসে। পরদিন অফিসের রিল্যাক্স রুমে এসে মিরি ঘুমাচ্ছিল, কারণ রাত জেগে সে ভার্চুয়াল লাইফে থাকে। তখন কাংহো এসে তার এই অবস্থা দেখে লাইট অফ করে দেয়, কিন্তু আরেকজন এসে আবারও অন করে দেয়। এরপর তাকে ডিরেক্টর হান ডেকে পাঠায় আর বলে রাইটার ইউন তাকে কল করে বলেছে আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর এই কাজ করতে চাই না, প্লিজ আমার সাহায্য করো। সে প্রত্যেকটা দিনই এই কথা বলে। মিরি বলে সে আসলে কি চাইছে? ডিরেক্টর হান বলে সে 2 সপ্তাহের ছুটি চেয়েছে। মিরি বলে ঠিক আছে, তাকে দিয়ে দিন, সে অনেক পরিশ্রম করেছে। ডিরেক্টর হান বলে অলরেডি দিয়ে দিয়েছি। এরপর তার বান্ধবী তার বাড়িতে আসে, কারণ এই 2 সপ্তাহ মিরির খুব একটা কাজ নেই। কিন্তু মিরি বলে আরো বাকি রাইটারদেরকে তো তাকেই সামলাতে হবে। এরপর তারা খাবার খেয়ে গল্প করে। জীবন চলে গেলে সে ভাবে উনহোকে পটানো একটু কঠিন হবে, তবে সে হার মানবে না। এই বলে সে আবারও ভার্চুয়ালে চলে আসে আর ক্লাসে শুধু উনহোকে দেখতে থাকে। ক্লাস শেষে সে উনহোর পাশে গিয়ে বসে। উনহো তাকে সাইড দিতে বললে মিরি তখন তার জ্যাকেটটা খুলে উনহোকে ইমপ্রেস করতে শুরু করে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। এরপর ক্লাসে সে উনহোর খুব কাছে এসে বলে স্যার কোন বিষয়ে পড়াচ্ছে? উনহো তাকে পেজ বের করে দেয়। তখন মিরি তার কলমটা তার দিকে ইচ্ছা করে ছুরি দিয়ে স্টাইল মেরে তাকে সরি বলে, আর এরপর সে বারবার তার চুল দিয়ে উনহোকে ঝাড়া দিতে থাকে। এইসব দেখে উনহো তাকে বলে তোমার কি শরীর ঠিক আছে? সে বলে হ্যাঁ। উনহো বলে তাহলে মন দিয়ে ক্লাস করো। এরপর উনহো ক্লাস শেষে লাইব্রেরিতে যাচ্ছিল, তখন মিরি বলে আমিও ওখানেই যাচ্ছি। এই দেখে উনহো বলে না, আমি তো এখন ট্রেনিং এ যাচ্ছিলাম। মিরি তখন তার সাথে ক্লাবে চলে আসে। এরপর উনহো প্র্যাকটিস শুরু করতে চায়। মিরি পোশাকটা পরতে পারছিল না, তাই তখন উনহো তাকে হেল্প করে, আর মিরির মনে তখন লাড্ডু ফুটতে থাকে। উনহো বলে আগের বারে যেমন আমাকে মারতে গিয়ে থেমে গেছিলে, এইবারে সেটা করবে না, আমাকে মেরে দিবে। মিরি বুঝতে পারে উনহোর সেদিন ইগো হার্ট হয়েছে, তাই সে তার সাথে লড়াই করতে চাইছে। এরপর আমরা দেখি উনহো ঘেমে একাকার হয়ে গেছে। তখনই ওখানে উনহোর গার্লফ্রেন্ড চলে আসে আর বলে তোমরা কি প্র্যাকটিস করছিলে? তাহলে কে জিতলো? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তারা অনেকক্ষণ ফাইট করেছে, কিন্তু তারপরেও সে মিরির সাথে একবারও পারেনি, যা শুনে তার গার্লফ্রেন্ড অবাক হয়ে যায়। এরপর মিরি তার এই ইয়াং লাইফ অনেক এনজয় করে, আর সে তখন প্রফেশনালি সবার জন্য ড্রিঙ্কস বানায়। এই দেখে তার বান্ধবী সুজি বলে তুই কি আগে কোনো বাড়ি কাজ করতি? তখনই সেখানে উনহো চলে আসে আর তার গার্লফ্রেন্ডের পাশে বসে, যা দেখে মিরি প্রচুর জেলাস হয়। উনহোর গার্লফ্রেন্ড তখন মিরির প্রশংসা করে, যা দেখে উনহো বলে তুমি একটু বেশি ভালো সাজার নাটক করো। এটা শুনে মিরি রেগে বলে তুমি আমাকে ঘৃণা করো তাই না? উনহো বলে আমি কাউকে ঘৃণা করি না। মিরি তখন ওখান থেকে উঠে তার কাছে গিয়ে উনহোর গার্লফ্রেন্ডের সামনেই উনহোকে প্রপোজ করে দেয় আর বলে আমি তোমাকে পছন্দ করি। এই দেখে সবাই অবাক হয়ে যায়। উনহো তখন তার কানে কানে বলে তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, যা শুনে সে অবাক হয়, মানে তাকে পটানো এত সহজ নয়। এরপর রাতেও সে উনহোর পিছনে পিছনে যাচ্ছিল। উনহো জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে? সে বলে ক্যাম্পাসে যাচ্ছি, কারণ আমি হোস্টেলে থাকি। উনহো বলে আমিও লাইব্রেরিতে যাচ্ছি। উনহো তখন তাকে তার পিছু না করে তার সাথে চলতে বলে। এরপর চলতে চলতে হঠাৎই বৃষ্টি শুরু হয়, আর তখন মিরি তার জ্যাকেট খুলে তাদের দুজনের মাথার উপরে ধরে। আর এই সিন দেখে আমার দ্য ক্লাসিক কোরিয়ান মুভির একটা সিনের কথা মনে পড়ে গেল। তারা ঠিক ওইভাবে দৌড়ে লাইব্রেরিতে যেতে থাকে। এরপর তারা লাইব্রেরিতে পৌঁছে যায়। আর এখানে ফ্যাক্ট হলো দ্য ক্লাসিকের মধ্যে নায়িকা লাইব্রেরির দিকে যাচ্ছিল, আর ওখানে নায়কটা জ্যাকেট ধরেছিল। এখানে শুধু ব্যাপারটা উল্টো করে দিয়েছে। যাই হোক, তখন উনহো ভিজে গেছিল, সে চলে যাবে, আর তখনই মিরি দেখে যে এখানে একটা লন্ড্রি আছে, তাই সে উনহোকে ওখানে পোশাক শুকাতে বলে। এরপর তারা সেখানে এসে পোশাক শুকায়। উনহো বলে তোমারও পোশাক পাল্টানো উচিত। সে বলে না, আমি কোথাও যাব না, আমি চেঞ্জ করতে চাই না, কারণ আমি তোমার সাথে এখানে থাকতে চাই। যা শুনে উনহো হাসে আর বলে তুমি অনেক বোল্ড। এটা শুনে মিরির তখন সিজনের কথা মনে পড়ে যায়। সিজনও তাকে এটা বলেছিল, তাই তার হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। আর তখনই উনহো তার অনেক কাছে চলে আসে। মিরি তো ভাবে উনহো তাকে কিস করবে, কিন্তু উনহো তার চুলগুলো দেখে বলে তোমার চুল ভেজা, শুকিয়ে নাও। তখন উনহো তাকে বলে প্রেসিডেন্ট আর আমার মধ্যে কিছুই নেই, আমরা শুধু বন্ধু। এটা শুনে তো মিরি অনেক খুশি হয়ে যায়। উনহো তাকে বলে চুল শুকিয়ে লাইব্রেরিতে আসতে,
সে তার জন্য অপেক্ষা করবে, কিন্তু মিরির তো টাইম ছিল না, তাই সে আর যেতে পারে না। পরদিন অফিসে এসে মন খারাপ করে বসে থাকে। এরপর সে ইনস্টাতে তার এক্স আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর তারা অনেক সুন্দর করে ছবি উঠিয়েছিল। তখন তার মনে পড়ে সৃজন একবার তার আর সৃজনের ছবি আপলোড করেছিল, কিন্তু সেখানে তাকে দেখতে ভালো লাগছিল না, তাই বলে আপলোড করার আগে আমাকে তো বলবে। সৃজন বলে যদি তোমার ভালো না লাগে তাহলে ডিলিট করে দেই, আমার অত শখ নেই। যা শুনে মিরির মন খারাপ হয়ে যায়। আর এখন এইসব দেখে মিরি বুঝতে পারে সৃজন আসলে তাকে কখনো সিরিয়াসলি নেয়নি। সে সৃজনকে ব্লক করে দেয়। বাড়ি এসেও সে এটা নিয়ে মন খারাপ করে থাকে আর নিজেকে বলে আমি একদম ঠিক আছি, আমি তো অনেক খুশি। তার কিছুতেই ঘুম আসছিল না, আর এর জন্য সে আবারও ভার্চুয়াল লাইফে চলে আসে। আর এখানে এসে ইউনহুকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখন উনহো এটা বুঝতে পেরে সরাসরি তার কাছে এসে বলে চলো আমরা একসাথে খাবার খাবো। এরপর তারা দুজনে খাবার খাচ্ছিল আর মিরি অনেক বকবক করছিল। উনহো তখন শুধু তাকেই দেখে। ধীরে ধীরে তারা অনেক ক্লোজ হতে শুরু করে, অনেক বেশি সময় কাটাতে থাকে দুজন। এরপর মিরি যখন রিয়েল লাইফে ফিরে আসে তখন আর তার মন খারাপ হয় না, সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এইসব করে বেচারির ঘুমে অনেক প্রবলেম হচ্ছিল, আর সে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। কাঙ্গোর সাথেও আর ঝামেলা করে না, যেটা সে খেয়াল করে। আর প্রতিদিন কাজ থেকে এসেই সে ভার্চুয়ালে চলে আসতো। ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল। উনহোর সাথে সময় কাটাতে তার ভালো লাগতো। এরপর সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন উনহোকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে আসে আর জানতে চায় সে এখানে একা কেন দাঁড়িয়ে আছে। উনহো তখন তাকে জিজ্ঞেস করে আমি কি এখনো তোমার জন্য শুধুমাত্র একজন সিনিয়র? আর মিরি তো এটারই অপেক্ষায় ছিল। পরদিন মিরি আর কোয়ং দুজনকেই তাদের বসের হুকুমে টিম ডিনারে আসতে হয়। তখন বাইরে বের হতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তখন কোয়ং সেখানে এলে জিজ্ঞেস করে এবার তুমি টিম ডিনারে কিভাবে এলে? সে বলে বস ছাড়ছিল না তাই এসেছি। তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যাচ্ছ? মিরি মনে মনে বলে তাতে তোমার কি? সে মিথ্যা বলে যে আমি ডেটে যাচ্ছি। এটা শুনে কোয়ং তাকে রেখেই চলে যায়। এরপর মিরি ভিজে ভিজে যেতে থাকে। বাড়ি ফিরে ফ্রেন্ডদের গ্রুপে একটি মেসেজ আসে যেখানে সৃজনের গার্লফ্রেন্ড তাদের বিয়ের ইনভিটেশন কার্ড শেয়ার করেছে আর সবাইকে বিয়েতে ইনভাইট করেছে। এইসব দেখে তার মন আরো খারাপ হয়ে যায়। জিওন তাকে মেসেজ করে বলে ওই ডাইনিটা জানে যে তুই এই গ্রুপে আছিস, এজন্যই এখানে পাঠিয়েছে। সে ফ্রিজ হয়ে বসে থাকে। তখনই তার কাছে সৃজন কল করে আর তার গার্লফ্রেন্ড যে এই গ্রুপে ছবি দিয়েছে এর জন্য সে মিরিকে সরি বলে। মিরি বলে সরি কেন বলছো? সৃজন বলে তোমার হয়তো খারাপ লেগেছে। মিরি বলে একদমই না, আমার জন্য এটা অন্যদের বিয়ের কার্ডের মতোই ছিল। তারা কল কেটে দেয় আর তখনই তাকে ওই ডিভাইসটা জানায় যে তার ফ্রি সাবস্ক্রিপশনটা শেষ হতে আর মাত্র 4 দিন বাকি আছে। এরপর সে মন খারাপ করে আবারও ভার্চুয়ালে চলে আসে। তারা সবাই কলেজ থেকে ট্রিপে যাচ্ছিল, সবাই মজা করছিল, কিন্তু মিরি মন খারাপ করে সৃজনের কথা ভাবছিল। সেদিন সৃজন ব্রেকআপ করে দেয়, তাই সে রেগে চলে যাচ্ছিল। সৃজন তাকে তার পুরো কথা শুনতে বলে, কিন্তু সে বলে যদি তুমি আমাকে ছেড়ে চলেই যাবে তাহলে তুমি আমাকে কেন আটকাচ্ছ? তোমার কোনো অধিকার নেই। এটা শুনে সে তার হাত ছেড়ে দেয় আর বলে আমাদের সম্পর্কে আর ভালোবাসা বাকি নেই, তুমিও এটা জানো। মিরি বলে এটা তোমার মনে হয়, কিন্তু আমি এখনো আগের মতোই আছি। সৃজন বলে তুমিও বদলে গেছো, আর তোমার এই পাল্টে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সেদিন মিরি বাড়ি ফেরার সময় প্রচুর কান্না করে। মিরির মন খারাপ দেখে উনহো তার পাশে এসে বসে আর বলে তোমার কি কিছু হয়েছে? মিরি কিছুই বলে না। তখন সে তার মাথাটা নিয়ে নিজের কাঁধে রাখে আর বলে তুমি ঘুমানোর চেষ্টা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন তার সৃজনের কথা মনে পড়ে, তারাও এভাবে সময় কাটিয়েছে। তারা দুজনে একসাথে অনেক সময় কাটাতো। আর এই যে আবারও এটা দেখে আমার লজ্জা করছে। মিরি সৃজনকে কোনোভাবেই ভুলতে পারছিল না। সে শুধু সৃজনের কথাই ভাবতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি সে সৃজনের থেকে এখনো মুভ অন করতে পারেনি। সৃজনের সাথে ব্রেকআপটা তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেই ভালো সময়গুলোর কথা মনে করে সে সৃজনকে আজ ক্ষমা করে দেয়। এরপর ঘুম থেকে জেগে দেখে তারা পৌঁছে গেছে, সবাই চলে গেছিল, কিন্তু মিরি উনহোর কাঁধে ঘুমিয়েছিল, তাই সে তাকে ছেড়ে যায়নি। এরপর তারা পাহাড়ের উপরে উঠে সূর্যোদয় দেখে। মিরি তাকে জিজ্ঞেস করে যদি তোমার অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে কি তুমি আমাকে ভুলে যাবে? আসলে উনহো তার এক্স সৃজনের মতোই ছিল। উনহো বলে যদি এমনটা হয় তাহলে হয়তো তুমি আমার হৃদয়ে থাকবে না, কিন্তু তুমি আমার স্মৃতিতে থাকবে। এটা শুনে সে খুশি হয়ে যায় আর ভাবে সৃজনও হয়তো তাকে এইভাবে মনে রাখবে। সে উনহোর মাঝে সৃজনকে দেখতে পায় আর বলে তুমি সবসময় ভালো থেকো। তখন উনহো তাকে কিস করতে গেলে মিরি চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তখনই সে দেখে উনহো বেচারা ফ্রিজ হয়ে গেছে। তখনই তাকে বলা হয় যে বয়ফ্রেন্ড অন ডিমান্ডে তার 1 মাসের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে। এই দেখে সে কান্না করে বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না, প্লিজ ফিরে এসো তুমি। সে ফিরে এসে এটার জন্য মন খারাপ করে থাকে আর বলতে থাকে ইস আমার উনহো কত কিউট ছিল, এরা কত খারাপ লোক, এরা নরকেও জায়গা পাবে না। তখনই তাকে উনহোর সাথে সময় কাটানোর জন্য রেটিং দিতে বলা হয়। সে 5 স্টার রেটিং দিয়ে চিৎকার করতে থাকে। আর এরপর সে উনহোকে নিয়ে ভাবছিল, কিন্তু কোয়ংকে দেখে বলে আমাকে কাজে ফোকাস করতে হবে, না হলে আমার শো সেকেন্ড পজিশনে চলে আসবে। কিন্তু তখনই তাদের বস তাকে আর কোয়ংকে একসাথে রোমান্টিক জনরা নিয়ে কাজ করতে বলে। এরপর তারা টিম ডিনারে আসে। তখন মিরির মন খারাপ দেখে তার একজন কলিগ তাকে একটা ছেলের সাথে ডেট ফিক্স করিয়ে দিতে চায়, আর ছেলেটা অনেক হ্যান্ডসাম। এই শুনে মিরি তো ছেলেটাকে দেখার জন্য উতলা হয়ে যায়, কিন্তু তখনই কোয়ং বলে আমাদের মিরি তো আগে থেকে
একজনকে ডেট করছে। এটা শুনে মিরি অবাক হয়ে যায়। কোয়ং বলে, সেদিন তো তুমি বৃষ্টির মধ্যে বললে যে তুমি ডেটে যাচ্ছ। মিরি বলে, না ওইটা তো ডেট ছিল না, আমি শুধু ছেলেটার সাথে একবারই দেখা করেছিলাম। তারা সবাই তো এটা শুনে মিরিকে ভুল বোঝে আর বলে, আমরা ভেবেছিলাম তুমি অনেক ভালো মেয়ে। আর তখন আরেকজন ওই ছেলেটার সাথে ডেটে যেতে চায়। এতে মিরির তো কোয়ং এর উপর অনেক রাগ হয়। বাড়ি ফেরার সময় কোয়ং তাকে সরি বলে সবার সামনে এটা বলার জন্য। কোয়ং বলে, এখন থেকে আমাদের একসাথেই কাজ করতে হবে। মিরি বলে, যদি তুমি অন্য কারোর সাথে কাজ করতে চাও তাহলে স্যারকে বলতে পারো। তখন সে বলে, আমাকে নিয়ে তোমার এত সমস্যা, তুমি আমার সাথে কাজই করতে চাও না তাই না? মিরি বলে, এমন কিছুই নয়। এরপর বাড়ি ফিরে এসে দেখে তার গল্পের পরেই কোয়ং এর গল্পটা সেকেন্ড পজিশনে আছে। এই দেখে সে বলে, সবসময় আমার পেছনে চুইনগামের মতো লেগে থাকে। তখনই জিয়ন কল করে বলে, কাল কিন্তু দায়নের বাড়িতে পার্টি আছে, যেই ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল তার বাড়িতে। মিরি বলে, ঠিক আছে সে যাবে। এরপর শপিং মলে এলে অনেক মেয়েদের ভিড় দেখে তাদের জিজ্ঞেস করে, এখানে কি কোনো সেলিব্রিটি আসবে? তারা বলে, মেয়েরা আসলে বয়ফ্রেন্ড অন ডিমান্ডের জন্য লাইন ধরে আছে, সবাই এই ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে। তখনই মিস্টার মেন তাকে দেখে ওখানে ওয়েলকাম করে আর বলে, আপনি আমাদের অনেক হেল্প করেছেন, এখন আমাদের এই প্রোডাক্ট প্রচুর সেল হচ্ছে, আপনি কি আমাদের বয়ফ্রেন্ড অন ডিমান্ড এনজয় করছেন? ধান্দাবাজ বেটা আবারও তাকে এটা ইউজ করতে বলে, কিন্তু সে বলে, আমি আসলে সময় পাই না। এই বলে ওখান থেকে কোনো রকমে চলে আসে। তখনই জিয়ন তাকে কল করে বলে, সে একটা কাজ করে ফেলেছে, দায়নের এক বন্ধুর সাথে মিরির ডেট ফিক্স করে দিয়েছে। জিয়ন বলে, তুই কি আমার উপর রাগ করেছিস? সে বলে, না ভালোই করেছিস। পরদিন তারা মিরির জন্য অপেক্ষা করছিল আর তখন মিরি সেখানে এলে তারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে সেদিনের কেনা ওই ড্রেসটা পরে এখানে এসেছিল। এখানে আমরা ওই ছেলেটাকেও দেখতে পাই যার সাথে তার ডেট ছিল। সে মিরির অনেক কেয়ার করতে থাকে, যা দেখে তার ফ্রেন্ডরা অনেক খুশি হয়। এরপর তারা সবাই একসাথে গেম খেলে। তখন ড্রিঙ্কস তার উপরে পড়ে গেলে ছেলেটা তাড়াতাড়ি তার জন্য টিস্যু নিয়ে আসে। বাড়ি ফেরার সময় ছেলেটা তাকে বলে, তুমি অনেক কিউট, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমাকে তোমার কেমন লেগেছে? মিরি তখন বলে, তোমাকে আমার ভালো লেগেছে। সে বলে, তাহলে কি আমরা পরের শনিবার দেখা করতে পারি, একসাথে ডিনার করব? মিরি বলে, আমি বাড়ি গিয়ে শিডিউল চেক করে তোমাকে জানাবো। সে বলে, এখনই চেক করো। কিন্তু মিরি তাকে ইগনোর করতে চাইছিল, তাই সে বলে, আমি পরেই জানাবো। তখন সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমাকে পছন্দ হয়নি? মিরি হেসে বলে, এমন কিছু নয়। ছেলেটা বলে, তুমি আমাকে সত্যি কথা বলো, যদি মানা করে দেওয়ার হয় তাহলে এখনই করে দাও। মিরি তখন সিরিয়াস হয়ে বলে, রিলেশনের ব্যাপারে এত তাড়াহুড়া করা একদমই ঠিক নয়। এই বলে সে ওখান থেকে চলে আসে। আসলে তার কারোর সাথে ডেট করারই ইচ্ছা ছিল না। ড্রিঙ্কস করে আর সে বলে, জিয়নের কথা যে আমি কেন শুনতে গেলাম, আমাকে দিয়ে আসলে ডেটিং হবে না। এরপর সে মাতাল হয়ে বাড়ি ফিরছিল, কিন্তু সে অনেক ড্রাঙ্ক থাকায় ধাক্কা খায় আর ওটাকে বলে, তুই কি চোখে দেখিস না? আর এরপর সেখানে হঠাৎ তুষারপাত হয়, কিন্তু সে দেখছিল ওগুলো আসলে চেরি ব্লসমের পাপড়ি। আর তখনই সে সামনে উনহোকে দেখতে পায় আর বলে, উনহো এখানে কিভাবে আসলো? সে তাকে দেখে অনেক খুশি হয়ে ডাকতে থাকে আর দৌড়ে তার কাছে গিয়ে বলে, কেমন আছো তুমি? আর তখনই দেখা যায় যে এটা আসলে উনহো না, উনহোর পোস্টার। এই দেখে বেচারি কিছুক্ষণের জন্য ডিপ্রেশনে পড়ে যায়। এরপর সে বাড়ি এসে দেখে প্রত্যেক মাসের সাবস্ক্রিপশন ফি 5 লাখ টাকা, যা দেখে সে অনেক রেগে যায়। তাও আবার এটা বেসিক প্ল্যান। সে বলে, সিঙ্গেল মানুষদের ইমোশনের ফায়দা তুলছো তাই না? তোমরা সবগুলো নরকে যাবে। সে বলে, আমি এটা কিছুতেই করতে পারবো না। এরপর সে নিজেকে প্রশ্ন করে যে এটা কি তার দৈনন্দিন খরচের থেকে বেশি কিনা। সে বলে, না, সে আসল জীবনে উনহোর থেকে ভালো বয়ফ্রেন্ড পাবে কিনা সে এটাতেও না করে। বয়ফ্রেন্ড অন ডিমান্ড কি তাকে খুশি করে কিনা? সে তখন হ্যাঁ বলে, আর এর জন্য সে তখন এটার সাবস্ক্রিপশন নিয়েই নেয়। এরপর আবারও সে ভার্চুয়াল লাইফে চলে আসে আর সে নিজেকে একটা লাক্সারিয়াস হোটেলের বেডরুমে দেখতে পায়। তখনই তার কাংহোর সাথে দেখা হয় আর সে জানতে চায় এটা আসলে কোন জায়গা। সে বলে, এখন থেকে এই দুনিয়ায় এটাই তোমার বাড়ি, সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমাকে এই সারপ্রাইজ দেওয়া হয়েছে। যা শুনে সে অনেক খুশি হয়ে যায় আর তার বাড়ি ঘুরে দেখতে থাকে। সে তখন তার বিশাল একটা ড্রেসিং রুম দেখে অবাক হয়ে যায়। সেখানে চেসিউ তাকে যে ড্রেসটা গিফট করেছিল সেটাও ছিল। কাংহো বলে, সমস্ত গিফটের জিনিস এখন থেকে এখানেই থাকবে আর প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন নিলে সব জিনিস আগের থেকেও অনেক সুন্দর হবে। কাংহো তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল, যা দেখে মিরি বলে, তুমি এত সুন্দর ব্যবহার কেন করছো? সে বলে, আমাদের সাবস্ক্রাইবারের সাথে তো সুন্দর ব্যবহার করতেই হবে, মানে এতদিন তো সে ফ্রিতে ইউজ করতো। এরপর সে বাইরে চলে আসে আর কল্পনার মতো একটি শহর দেখতে পায়। এরপর তাকে আবারও ডেটে যেতে বলা হয়। তখন মিরি বলে, সে চায় সে আবারও উনহোর সাথে দেখা করবে, কিন্তু কাংহো বলে, এটা তো সম্ভব নয়, কারণ যদি তুমি তোমার পছন্দের ছেলের সাথে দেখা করতে চাও তাহলে তোমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতো, তুমি তো বেসিক প্ল্যান নিয়েছো। তখন তার মনে পড়ে প্রিমিয়াম প্ল্যানে 10 লাখ টাকা লাগবে। মিরি বলে, মজা করছো না তো? এটা তো অনেক টাকা। সে বলে, তাহলে বেসিকেই থাকো আর আমি যাকে বেছে দিচ্ছি তার সাথেই ডেট করো। যা শুনে তার মন খারাপ হয়ে যায়। কাং বলে, এখনো এখানে 898 জন ছেলে বাকি আছে, সে এখনো কেন চেসিউ আর উনহোকে নিয়েই বসে আছে? এখানে তো কেউ কিছুই বলার নেই, যতজন ইচ্ছা সে ডেট করতে পারবে, আবার কেউ তাকে পছন্দ না করলেও কেউ তাকে নিয়ে মজাও করবে না। এসব বলে কাংহো তার মাথা ঘুরিয়ে দিচ্ছিল যেন সে সব সময় সাবস্ক্রিপশন নেয়। এরপর সে দেখে সে প্লেনের মধ্যে আর সে একজন এয়ার হোস্টেস। এই দেখে সে অনেক
অনেক খুশি হয়ে যায়। তখন একজন প্যাসেঞ্জারকে হেল্প করতে গিয়ে সে হিমশিম খাচ্ছিল। তখনই একটা ছেলে এসে তাকে হেল্প করে, আর ছেলেটি ইংলিশ ছিল। সে তখন তাকে থ্যাংক ইউ বললে ছেলেটি তাকে চোখ মেরে দেয়। এরপর সে তাকে ড্রিঙ্কস দিতে আসে, আর জিসু অনেক ভালো ইংলিশ বলতে পারছিল। সে তাকে জিজ্ঞেস করে আপনার কি লাগবে। ছেলেটি তার কানে কানে বলে তোমাকে লাগবে, যা শুনে সে লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলে ছেলেটা তো সরাসরি পয়েন্টে এসে গেছে। কিন্তু তখনই দেখা যায় যে এটা আসলে হাইজ্যাকার। সে তাকে সহ পুরো প্লেন হাইজ্যাক করে নেয়, আর তখনই সেখানে একটা ছেলে এসে তাদের সাথে ফাইট করতে থাকে। এইসব দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর বলে প্লেনে বন্দুক কি করে এলো। সে ভয় পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তাকে একজন হাইজ্যাকার ধরে ফেলে। কিন্তু অদ্ভুত ভাবে সে যখন হাইজ্যাকারটাকে শুধু টাচ করে আর এতেই সে অনেক দূরে ছিটকে পড়ে। এই দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ছেলেটি তার কাছে চলে আসে, আর সে একজন ডিটেকটিভ ছিল। মিরিকে বলা হয় এটাই তার নেক্সট বয়ফ্রেন্ড। এরপর সে আবারও এয়ার হোস্টেস হওয়ার নাটক করতে শুরু করে আর সবাইকে জিজ্ঞেস করে তারা ঠিক আছে কিনা। কিন্তু তখনই আবারও একজন তার দিকে বন্দুক তাক করলে ছেলেটি তাকে বাঁচিয়ে নেয়। প্লেন তখন অনেক বেশি নড়াচড়া করছিল। তখন আবারও তাকে একজন বন্দুক তাক করলে বেচারি বলে আরে বারবার তোমরা আমাকে কেন ধরছো। তখন ছেলেটা তাকে শুট করে মেরে ফেলে। মিরিকে ভয় পেতে দেখে সে তার কাছে আসে। মিরি চিৎকার করে বলে ব্যাস অনেক হয়েছে, আমাকে দিয়ে এটা হবে না, আমি এখান থেকে চলে যেতে চাই, কারণ তার মুখে রক্ত লেগে গেছিল। এইসব শুনে ছেলেটা অবাক হয়ে যায়। এরপর সে রিং খুলে লগ আউট করে ফেলে, আর এরপর সে দেখে যে সে একজন ডক্টর। তখন আবারও রক্ত দেখে সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না সে কি করবে। আর তখনই সেখানে তার সিনিয়র ডক্টর চলে আসে আর বলে তোমার কি মাথা ঠিক আছে। এরপর সে রোগীকে ইলেকট্রিক শক দিতে চায় আর তাকে ওই মেশিনটা অ্যাডজাস্ট করতে বলছিল, কিন্তু সে তো এটা কিছুই পারে না। আর এরপর সে রোগীকে বাঁচায় আর মিরির সাথে কথা বলতে চায়। এরপর সে মিরির উপরে চিৎকার করে বলে তোমার বেখেয়ালের জন্য লোকটা মারা যেতে পারতো। মিরি মনে মনে বলে এই বদমেজাজি লোকটা কিভাবে রোমান্টিক হবে। তখনই হঠাৎ করে সে বলে 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু মিরি এখনো কেন তাকে উত্তর দিচ্ছে না। মিরি বলে কিসের উত্তর দিব। সে বলে তুমি কি নাটক করছো। তখনই সেখানে কেউ চলে এলে সে তাকে আড়াল করে দেয়। সে তার কাছে এসে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, বলো যে তুমি আমাকে পছন্দ করো, না হলে আমি কিন্তু মারা যাব। মিরি মনে মনে বলে ছেলেটা কি হ্যান্ডসাম। আর এরপর থেকে সে প্রত্যেকবার আলাদা আলাদা ছেলেদের সাথে ডেট করতে শুরু করে। এরপর সে লয়ার ক্যারেক্টারে ছিল। তখনই তার একজন সহকর্মী এসে তাকে প্রপোজ করে। এরপর সে কোরিয়ার অনেক পুরানো সময়ে চলে আসে। সে তার ওখানে কিছু একটা দেখতে পেয়ে ওটা হাতে নেয়। তখনই সেখানে একটি ছেলে এসে তাকে থামতে বলে। মিরি বলে তুমি কে। সে বলে তুমি শুধু জেনে রাখো যে আমি এই বংশের শত্রু, আর এই জিনিসটা আমাকে দিয়ে দাও, আমি তোমার জীবন ভিক্ষা দিব। মিরি তখন ছুরি দিয়ে তাকে অ্যাটাক করে, আর তখনই তার মুখোশ খুলে যায় আর সে তাকে দেখেই ক্রাশ খেয়ে যায়। এইসবে সে অনেক খুশি ছিল। এরপর সে একজন সেলিব্রিটি ছিল। তখন ক্যামেরার অতিরিক্ত ফ্ল্যাশের কারণে সে তাকাতে পারছিল না, আর তখনই সেখানে তার নেক্সট বয়ফ্রেন্ড চলে আসে। এইভাবে সে প্রচুর ছেলেদের সাথে ডেট করতে থাকে আর পোশাকের মতো একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করতে থাকে। এরপর সে একজন কে-পপ আইডলের গার্লফ্রেন্ড হয়। যাই হোক, তো মিরি এসব করছিল। এরপর একদিন অফিসে তার কর্মচারী বলে সে ওই ছেলেটির সাথে ডেটে গিয়েছিল, কিন্তু তার বয়স বেশি বলে ছেলেটি তাকে ম্যাডাম বলে ডেকেছে। তখন মিরি তার থেকে ফোন নিয়ে ছেলেটাকে মেসেজ করে বলে দেখা করতে হলে বলো, আর না হলে এখনই না করে দাও। ছেলেটাও তখন মেসেজ করে তাকে দেখা করতে বলে, যা দেখে তারা অবাক হয়ে যায় যে ডেটিং সম্পর্কে মিরি এত জ্ঞান কোথা থেকে পেল। সে বলে ডেটিং এর প্রথম রুলস হলো তোমাকে ইগনোর করতে হবে। তারা বলে মনে হচ্ছে কেউ তাকে জাদু করেছে। এরপর সে মিস ইউনের ফাইল পাঠানোর অপেক্ষায় ছিল, সেটা পাঠালেই সে আপলোড করে দিবে। এরপর ইউন তাকে ফাইল পাঠালে সে তাড়াতাড়ি আপলোড করে দেয়, আর বাড়ি ফিরে সে দেখে সবাই নেগেটিভ কমেন্ট করছে। সে তখন গল্পটা পড়ে দেখে মিস ইউন লিখেছে যে সিউ তার হিরোইনকে বলছে তুমি কি আমাকে ভাই বানাবে। এইটা দেখে সে চিৎকার করতে থাকে। পরদিন সবাই তাকে দেখে হাসছিল, আর সে তার বসের কাছে ক্ষমা চায়। তার বস তার উপরে চিৎকার করতে থাকে। মিরি বলে আমার আগে এটা পড়া উচিত ছিল। তার বস কান্না শুরু করে দেয় আর বলে আমার নেমো নিয়ে সবাই মজা করছে। এরপর সে ফ্রিজ খুললে কোয়ং তাকে টিজ করে বলে ভাইয়া প্লিজ আমাকে সাইড দিন। মিরির তখন অনেক ইগো হার্ট হয়। কোয়ং বলতে থাকে তাকে বিরক্ত করে কি বা পেলাম। এদিকে ইউন এইসব দেখে বলে এটা কিভাবে হলো। সে সব নেগেটিভ কমেন্ট পড়তে শুরু করে আর বলে আমি আর লিখবই না। তখনই সে দেখে তার কাছে বয়ফ্রেন্ড অন ডিমান্ডের একটা ডিভাইস আছে। এদিকে মিরিও অনেক বোর হচ্ছিল বাস্তবের জগতে। এর জন্য সে আবারও তার ভার্চুয়াল বাড়িতে চলে আসে আর একটা একটা করে ড্রেস ট্রাই করতে থাকে। সে শুধু হাত দিয়ে ইশারা করলেই সেটা তার গায়ে চলে আসে। এরপর সে তার নেক্সট বয়ফ্রেন্ডের খোঁজে বেরিয়ে পড়ে। তখন তার পোশাক দেখে সে বুঝতে পারে সে অফিসে যাচ্ছিল, আর তখনই সে হঠাৎ উনহোকে দেখতে পায়। তাদের অনেক বছর পরে দেখা হয়। তারা দুজনেই এখন অ্যাডাল্ট। মিরি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর উনহো তার কাছে এসে বলে পুরো 10 বছর পর আমাদের দেখা হচ্ছে। তোমার তখন কি হয়েছিল? তুমি হঠাৎ করেই আমাকে কিছু না বলেই চলে গেছিলে। মিরি তখন মনে মনে বলে আমি জানি এটা তাদের চাল যেন আমি সাবস্ক্রিপশন বাড়িয়ে দেই, কিন্তু উনহোর জন্য আমাকে এটা করতেই হবে। উনহো তাকে বলে তুমি এখনো আগের মতোই সুন্দরী আছো, যা শুনে মিরি খুশি হয়। আর এই পর্বে আমরা তার আরো একজন বয়ফ্রেন্ডকে দেখতে পাই যে খুব কম সময়ের জন্য ক্যামিও দিয়েছে। আর ভাই এই ড্রামাতে অনেকেই ক্যামিও দিয়েছে। আমি ভাবছি যে
পরিচালকের বাজেট কত। যাই হোক, এরপর তারা দুজনে ডিনার করতে আসে আর তারা বর্তমানে কি করছে সেই সব নিয়ে কথা বলতে থাকে। উনহো বলে, তুমি কলেজ কেন ছেড়ে গেছিলে? মিরি তখন কি বলবে বুঝতে পারে না। সে বলে, আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল। তখন সে তাকে বলে সে বর্তমানে ওয়েবটুনের প্রডিউসার নেমো নামের একটি কোম্পানিতে কাজ করে। সে তখন তার বিজনেস কার্ড তাকে দেয়। এখানে মিরির পরিচয় আর প্রফেশন বাস্তবের মতোই ছিল, আর এটা প্রথমবারের মতো হলো। এরপর তারা উনহোর কোম্পানিতে আসে। উনহো তাকে আবারও দেখা করতে বলে। মিরি আজকে চলে আসে আর বাস্তবে ফিরে আসে, কিন্তু তখনই তাকে উনহো কল করে জিজ্ঞেস করে সে বাড়িতে পৌঁছেছে কিনা। এই দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায় যে উনহো তাকে বাস্তবে কি করে কল করলো। তখনই সে আবারও ইনস্ট্রাকশন দেখে যে তারা আসল জীবনে মানে লগ আউট করার পরেও ভার্চুয়ালের বয়ফ্রেন্ডের সাথে কল বা মেসেজে কথা বলতে পারবে। সে তখন উনহোর সাথে রাতভর কথা বলে। উনহো তাকে মুভি দেখার অফার করে। উনহোকে তার রিয়াল মনে হতে শুরু হয়। এরপর অফিসেও উনহো তাকে মেসেজ করে আর তার খোঁজ নেয়। এরপর সে আর কোয়ং লাঞ্চ করছিল। তখন কোয়ং বলে, তোমার কি রোমান্স পছন্দ? রোমান্স নিয়ে কাজ করো তাই জিজ্ঞেস করছি। সে বলে না। কোয়ং বলে, আমারও পছন্দ না। তখন মিরি মনে মনে বলে, তো আমি কি নাচবো? কোয়ং বলে, তাহলে তোমার কোন জেনারে পছন্দ? সে বলে হরর মুভি। কোয়ং বলে, আমারও হরর মুভি পছন্দ। মিরি মনে মনে বলে, আমি কি জিজ্ঞেস করেছি? এরপর সে খুশি হয়ে উনহোর সাথে দেখা করতে চলে আসে। এরপর তারা হরর মুভি দেখতে আসে আর তারা গংসাং ক্রিয়েচার সিরিজটা দেখছিল, যেটার 2টা সিজনই আমি এক্সপ্লেন করেছি। তো উনহো তাকে নিজ হাতে পপকর্ন খাইয়ে দেয়। এরপর সে উনহোর অফিসে আসে আর 10 বছর আগের ছবি দেখতে পায়। উনহো বলে, তখন আমি ভাবিনি যে 10 বছর পরেও আমি তোমাকে ভুলতে পারবো না। এরপর মিরি যখন আইসক্রিম খায় তখন তার ঠোঁটে আইসক্রিম লেগে যায়, তাই উনহো তার ঠোঁট থেকে আইসক্রিম মুছে দেয় আর বলে, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে না তো? মিরি বলে, না, এবার আর আমি কোথাও যাব না। এরপর থেকে সে আর কারোর সাথেই ডেট করতো না, শুধু উনহোর কাছে যেত আর তার সাথেই সারাদিন কথা বলতো। সে খুশি মনে মেসেজ করছিল, যেটা দেখে কোয়ং জিজ্ঞেস করে, কি করছো তুমি? সে কিছুই বলে না। এরপর আবার সে উনহোর সাথে দেখা করতে আসে। প্রতিদিন অফিস শেষে উনহোর সাথে দেখা করাটা তার খুশির কারণ হয়ে ওঠে, যেখানে সে তার সমস্ত চিন্তা ভাবনা ভুলে যায়। তারা দুজনে ডেট করতে শুরু করে। মিরি বলে, তার সাথে কখন সময় কেটে যায় আমি বুঝতে পারি না। তারা এভাবেই ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। উনহো তাকে কিস করলে সে ঘুমিয়ে পড়ে। এরপর জিওন অনেক কান্না করছিল, কারণ তার আবারও ব্রেকআপ হয়ে গেছে। সে বলে, পুরো 30 জন ছেলেকে আমি ডেট করেছি, কিন্তু আমার মনে হয় এই দুনিয়ায় আমার জন্য কোনো ছেলেই নেই, থাকলে এতদিন পেয়ে যেতাম। এই বলে সে কান্না করতে থাকে আর বলে, আমারও তোর মতো ছেলেদের থেকে দূরে থাকা উচিত ছিল। বেচারি বান্ধবী তো আর জানে না যে মিরি কতজনের সাথে ডেট করেছে। এরপর সে উনহোর কাছে আসে আর জিজ্ঞেস করে তার সাথে সময় কাটাতে কি উনহোর ভালো লাগে। সে বলে সে তার সাথে থাকলে অনেক বেশি খুশি থাকে, আর যখন মিরি তার কাছে থাকে না তখন শুধু সে মিরির কথাই ভাবে। যা শুনে সে খুশি হয়ে যায় আর বলে, জীবন যেটা আসল দুনিয়ায় খুঁজছে সেটা আমি এখানে খুঁজে পেয়ে গেছি। এরপর তারা সবাই লাঞ্চ করছিল আর বলছিল অফিসের ওয়ার্কশপ হবে। মিরি কি এবার যাবে না? তখন মিরির মনে পড়ে আগের বারে না যাওয়ার কারণে তার বস তাকে কিভাবে অনেকদিন ইগনোর করেছিল। তারা বলে, এইবার যদি না যাও তাহলে তোমাকে আবারও টর্চার সহ্য করতে হবে, তাই তুমি রেডি হয়ে যাও। মিরি তখন কোয়ংকে বলে, তুমিও তো যাবে না তাই না? তুমি না গেলে বস আমাকে কিছুই বলবে না। কোয়ং তখন তাকে জ্বালানোর জন্য বলে, এবার আমি যাব। মিরি মনে মনে বলে সে আসলেই শয়তানের বাপ। এরপর তারা সবাই ওয়ার্কশপে চলে আসে। এখানে তাদের জন্য একটা গেম অ্যারেঞ্জ করা হয়। তারা এতদিন যতগুলো ওয়েবটুনে কাজ করেছে সেই সব থেকে প্রশ্ন করা হবে। তো এখানেও মিরি আর কোয়ং এর মধ্যে যুদ্ধ বেঁধে যায় যে কে বেশি সঠিক উত্তর দিতে পারে। মিরি মনে মনে উইশ করে সে যেন বিজয়ী হয়, কিন্তু কোয়ং তার থেকে বেশি উত্তর দিয়েছিল তাই সে বিজয়ী হয়। এরপর তার আরেকটা গেম খেলে, সেটা হলো একটা মূল্যবান জিনিস লুকানো হয়েছে, সেটা তাদের সবাইকে খুঁজে বের করতে হবে। তখনই একটা মেয়ের ফোন পানিতে পড়ে গেলে একজন হিরোর মতো রেডি হয় ফোন উদ্ধার করার জন্য, কিন্তু পানি ঠান্ডা দেখে সে ভয় পেয়ে যায়। আর তখনই কোয়ং গিয়ে ফোনটা তুলে নিয়ে আসে আর সবাই তাকে হা করে দেখতে থাকে। এরপর তারা সবাই রাতে পার্টি করছিল। তখন কোয়ং মাতাল হয়ে অনেক বোতল ফাঁকা করে দেয়, যা দেখে সবাই অবাক হয়। তারা তাকে শুইয়ে দেয়। এরপর যিশু সবার সামনে গান গাইছিল আর তখনই সেখানে কোয়ং চলে এলে তার গলা ক্র্যাক করে। এরপর রাতে সে দেখে কোয়ং এর সাথে সেই মেয়েটি যার ফোন তখন সে উদ্ধার করেছিল। এই দেখে মিরি ভাবে তারা হয়তো ডেট করছে। এরপর তারা সকালে ফিরে যাচ্ছিল আর তখন দেখে ওই মেয়েটা কোয়ং এর পাশে না বসে পেছনের সিটে গিয়ে বসছে আর তাকে সামনে বসতে বলে। এরপর সে আয়নাতে দেখে যে ওই মেয়েটা কান্না করছে। এরপর তারা নেমে যায়। মিরি নেমে যেতে চাইলে কোয়ং তাকে মেট্রো স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে চায়। এরপর নেমে যাওয়ার সময় কোয়ং তাকে হঠাৎ করে বলে, আমি তোমাকে পছন্দ করি। এই শুনে মিরি তো আকাশ থেকে পড়ে আর বলে, কি বললে তুমি? সে বলে, আমি বলেছি আমি তোমাকে পছন্দ করি। মিরি তাড়াতাড়ি কার থেকে নেমে যায়। তার তো এইসব বিশ্বাসই হচ্ছিল না। বাড়ি এসে ভাবতে থাকে সে তার সাথে মজা করলো নাকি, আর কাল রাতে তাহলে ওটা কি ছিল। সে ভাবে কোয়ং হয়তো ডাবল গেম খেলা ট্রাই করছে। এরপর অফিসে ওই মেয়েটি বলে যে সেদিন সে মাতাল হয়ে তার কাঁধে ঘুমিয়েছিল আর কোয়ং আসলে তাকে সেদিন রাতে মুখের উপরে রিজেক্ট করে দিয়েছে। মিরি বুঝতে পারে কোয়ং তাকে যা বলেছে সবকিছু সত্যি ছিল। তখনই সেখানে কোয়ং
চলে এলে ওই মেয়েটি আর মিরি দুজনেই লুকানোর চেষ্টা করে, আর মিরি তখন লুকানোর জন্য চুলগুলো এলোমেলো করে দেয়। এরপর সে শুধু বারবার কোয়ং এর কথা ভাবতে থাকে। সে কোয়ং এর সাথে কমফোর্টেবলি কাজ করতে পারছিল না। এরপর কফি নিতে এলে কোয়ংও চলে আসে, আর সে কফি না নিয়েই চলে যাচ্ছিল। যা দেখে কোয়ং বলে, তুমি আমাকে দেখে এইভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? আর আমার কি আশা রাখা উচিত নাকি আমি হার মেনে নিব? যদি তুমি কাউকে ডেট করো তাহলে আমাকে সেটা এখনই বলে দাও। মিরি তখন বলে, হ্যাঁ আমি কাউকে ডেট করছি, তাই তুমি আমাকে যা বলেছো আমি সব ভুলে যাব। কোয়ং বলে, ঠিক আছে বুঝতে পেরেছি। যা শুনে মিরি অবাক হয় আর বলতে থাকে না করার পরেও সে কিছু বলল না, না জানি সে নিজেকে কি ভাবে। এরপর উনহর কাছে এসে তারা একসাথে স্কেটিং করে। উনহ তাকে জুতা পরিয়ে দিচ্ছিল, তখন সে তাকে বলে কেউ আমাকে প্রপোজ করেছে, কিন্তু যখন আমি বললাম আমার বয়ফ্রেন্ড আছে তখন সে বলল ঠিক আছে, যেন তার কিছুই যায় আসে না। সে কি শুধু আমাকে বিরক্ত করতে চাইছিল? উনহর তখন জেলাস হয় আর বলে, তুমি আমার সাথে আছো আর অন্য ছেলের ব্যাপারে কথা বলছো। এরপর রিয়েল লাইফেও সে শুধু কোয়ং এর কথা ভাবে আর আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে বলে আমি অনেক বেশি সুন্দরী। এরপর সে তার ফ্রেন্ডের সাথে সেলুনে ছিল, আর তখনই সে দুটো মেয়েকে উনহর ব্যাপারে কথা বলতে দেখে। সে ওখানে গিয়ে দেখে তারা একটি বই পড়ছে, আর এই বইয়ের মধ্যেই উনহ ছিল। আর এখানে যত মেয়েরা উনহর সাথে ডেট করেছিল সবাই উনহকে রিভিউ দিয়েছিল আর বলেছিল যে উনহ সবার সাথে একই কাজ করে। মিরির তখন মনে পড়ে উনহ তো তার সাথেও এইসব করেছে আর এই সব কিছুই বলেছে, যা দেখে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। আজকে সে বাড়িতে এসে তার কাজ করতে শুরু করে। এরপর ঘর পরিষ্কার করে সে ভাবে যে আজকে সে ভার্চুয়ালে যাবে কিনা। এরপর সে চলেই আসে। উনহ তাকে ফুল দিয়ে সারপ্রাইজ করে, কিন্তু মিরির মন ভালো হয় না, কারণ এই সবই তো মিথ্যা। উনহ সবার সাথে এটাই করে। মিরি আসলে উনহকে সত্যিই ধরে নিয়েছিল। মন খারাপ দেখে উনহ জিজ্ঞেস করে তার কি হয়েছে। মিরি কিছুই বলে না। তখন উনহ বলে, মিরি আমার ভয় হচ্ছে যে তুমি হয়তো আবার আমাকে ছেড়ে চলে যাবে। এটা শুনে সে ইমোশনাল হয়ে যায়, কিন্তু তখনই তার ওই রিভিউর কথা মনে পড়ে যে উনহ তো সবাইকেই এই কথা বলে। বাইরে বেরিয়ে সে আংটি খুলতে যাচ্ছিল, আর তখনই উনহ তার কাছে এসে বলে সে কি কোনো ভুল করেছে। মিরি বলে তোমার কোনো দোষ নেই। সে তখন মিরিকে কিস করতে গেলে মিরির আবারও ওটা মনে পড়ে, তাই সে বিরক্ত হয়ে মুখ সরিয়ে নেয় আর মনে মনে বলে অনেক হয়েছে, আমি আর এটা করতে পারছি না। সে উনহকে বলে তুমি কোনো কিছুই ভুল করোনি, কিন্তু আমি বদলে গেছি। এখন যদি তুমি আমার মন জয় করার চেষ্টাও করো এতেও আমার মন গলবে না। তুমি যা করেছো এর জন্য থ্যাংক ইউ। এবার আমি তোমাকে বলে যাচ্ছি নিজের খেয়াল রেখো, আর আই এম সরি। উনহ বলতে থাকে যেও না, কিন্তু সে আংটি খুলে তার বাড়িতে চলে আসে আর বলতে থাকে যে এরা তার ইমোশন নিয়ে খেলছে। সে সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে চায়, কিন্তু তখন তার বাড়ি আর পোশাক আশাক দেখে তার মন খারাপ হয়। তখনই ওখানে কাংহো চলে আসে। মিরি বলে তুমি আমাকে আবারও ঘোল খাওয়াতে এসেছো তাই না, যেন আমি সাবস্ক্রিপশন ক্যান্সেল না করি। কাংহো নাটক করে বলে কই আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তুমি কি সত্যি সাবস্ক্রিপশন ক্যান্সেল করবে? সে বলে আমি বুঝতে পারছি না। কাংহো তাকে বলে সবকিছু খুলে বলতে, যে তার সমস্যাটা কি, তাদের কাছে হয়তো কোনো সমাধান আছে। মিরি বলে উনহো আর কতজন মেয়ের সাথে ডেট করে সত্যিটা বলো। সে তখন চেক করে বলে 12,432 জন মেয়েকে। যা শুনে তো মিরির হুঁশ উড়ে যায়। কাংহো বলে আর এখনই আরো 2 জন মেয়ে যোগ হয়েছে। মিরি বলে এর মানে সে আমাকে যা বলেছে যা করেছে সবকিছু অন্যদের সাথেও করেছে। তখনই কাংহো বলে 12,450 হয়ে গেছে। এইসব শুনে তো সে পাগল হয়ে যাচ্ছিল। সে বলে তার সমস্যা এটাই যে উনহো তার মতো অন্যদেরকেও ট্রিট করছে। সে বুঝতে পারছে যে এটা সিস্টেম, কিন্তু তারপরও তার মন মেনে নিতে পারছে না। কাংহো তখন বলে আমার কাছে সমাধান আছে। বয়ফ্রেন্ড অন ডিমান্ডে শুধু 900 জন ছেলে নয়, আরো একজন স্পেশাল ছেলে আছে যাকে দিয়ে 901 জন হয়। তারা প্রত্যেক আলাদা অ্যাকাউন্টের জন্য কাস্টম ভাবে বয়ফ্রেন্ড বানাতে পারবে। তারা এমন বয়ফ্রেন্ড বানাতে পারবে যে শুধুমাত্র তার জন্যই হবে, আর তার নাম হলো ইয়ংগিল। এরপর সে বয়ফ্রেন্ড বানানোর অর্ডার দেয়, আর তার কাস্টম বয়ফ্রেন্ড বানানোর জন্য তাকে অনেক প্রশ্ন করা হয়। তার বয়ফ্রেন্ড দেখতে কেমন হতে পারে, তার ব্যবহার, তার পার্সোনালিটি সবকিছু তাকে ডিটেলসে বলতে বলে। সে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আর এত প্রশ্ন যে শেষই হচ্ছিল না। এরপর সে ইয়ংগিলের রিভিউ পড়ে আর জানতে পারে ইয়ংগিল সবার সাথে আলাদা আলাদা বিহেভ করে, মানে যে যেমন চায় তাকে তারা তেমন ভাবেই বানিয়ে দেয়। এরপর তার বয়ফ্রেন্ড তৈরি হয়ে যায় আর সে ভার্চুয়ালে চলে আসে। সে কার চালাচ্ছিল আর তখনই তার গলার রুমালটা উড়ে যায়, যেটা একটা ছেলে ধরে ফেলে, আর সে তার গাড়ির সামনে চলে আসে। মিরি ভাবে এটাই কি তার বয়ফ্রেন্ড কিনা, আর তখন সে ছেলেটাকে দেখে একদম শকড হয়ে যায়। পরদিন অফিসে সে লিফটের মধ্যে সে কোয়ংকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর তখনই আমরা দেখি বয়ফ্রেন্ড অন ডিমান্ডে যে তার বয়ফ্রেন্ড ছিল সেটা আর অন্য কেউ না, সেটা হলো কোয়ং। আর এরপর আমরা দেখি মিরি যত ইনফরমেশন দিয়েছে সেই সমস্ত ইনফরমেশন দিয়ে এআই তার টাইপের একটা বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। এর মানেটা হলো কোয়ং আসলে তার স্বপ্নের রাজকুমার। মিরি তাকে দেখে হা হয়ে যায়। সে তাকে তার রুমালটা ফিরিয়ে দেয়, আর তখনই তাকে বলা হয় যে এটাই তার নেক্সট বয়ফ্রেন্ড। সে তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকে আর বলে তাকে বদলে দাও, তার জন্য আমি রাত জেগে 2000 প্রশ্নের উত্তর দেইনি। সে বলে তাকে শুধুমাত্র তোমার জন্যই বানানো হয়েছে। মিরি বলে তাকে আমার পছন্দ নয়, তাই তাকে বদলে দাও। কাংহো বলে এটা সম্ভব নয়, কারণ আমি বলেছিলাম যে 901 নাম্বারকে শুধুমাত্র একবারই বানানো যাবে। মিরি বলে তাহলে তার চেহারাটা একটু পাল্টে দাও, কারণ সে একদমই হ্যান্ডসাম নয়। কাংহো বলে সে তো অনেক হ্যান্ডসাম, তুমি ভালোভাবে দেখো
এটাই তোমার স্বপ্নের রাজকুমার, এখন আর আমরা কিছুই করতে পারবো না। মিরি বলে সে আমার স্বপ্নের রাজকুমার হতেই পারে না, অনেক অনেক চিন্তা ভাবনা করে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তারা বলে আর তারাও তো অনেক চিন্তা ভাবনা করেই তাকে বানিয়েছে, রুলস ইজ রুলস, এখন আর কিছুই করা যাবে না। এইসব শুনে সে তাড়াতাড়ি মিস্টার মেনকে কল করে, কিন্তু কল রিসিভ হয় না, তাই সে রেগে চিৎকার করছিল। তো অফিসে সে কোয়ংকে দেখে ভয় পেয়ে যায়। এরপর লিফটের মধ্যে সে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এরপর সে ভাবে কোয়ং তার স্বপ্নের রাজকুমারের সাথে মিলে কি করে গেল। 1 মিনিট, তার চোখটা তো অনেক সুন্দর, আগে খেয়াল করিনি, আর নাকটাও তো অনেক কিউট, আর ঠোঁট তো অসাধারণ। সে নিজেকে থামিয়ে বলে কি করছিস এসব, তাকে এইভাবে দেখা বন্ধ কর। এরপর সে বারবার শুধু তাকেই দেখতে থাকে, যা দেখে সে বলে তোমার হয়েছেটা কি, এভাবে বারবার আমাকে লুকিয়ে দেখছো কেন। মিরি বলে কই আমি তো তোমাকে দেখছিলাম না। তখনই সবাই কফি নিয়ে চলে আসে। এরপর তার ফ্রেন্ড বলে অনেকদিন হলো সে ডেট করতে যায় না, তাই সে কালকে ডেটে যাবে, তাও আবার দুজনের সাথে। মিরি বলে তোর তো 1 সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে। সে বলে তো কি হয়েছে, আর আমার জন্য তোকে এখন ছেলে খুঁজে দিতে হবে। মিরি বলে এই না বললি তুই ডেটে যাবি। এরপর সে তার জন্য ছেলে খুঁজতে থাকে, কিন্তু পুরো অফিস ঘেটেও সে একটাও ভালো ছেলে খুঁজে পায় না যে এখনো সিঙ্গেল আছে, সবারই গার্লফ্রেন্ড না হয় ওয়াইফ আছে। এরপর বাড়ি যাওয়ার সময় সে ভাবে এর মানে এই যে আমি কোনো ভালো ছেলেই পাবো না, কারণ সবাই আগে থেকেই বুক হয়ে আছে। এরপর সে ঠিক করে যে সে ইয়ংগিলকে একটা সুযোগ দিবে, তাই সে আবারও ভার্চুয়াল লাইফে চলে আসে। তো মিরির গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছিল, আর মিরিকে এখানে টুরিস্ট হিসাবে পাঠানো হয়েছিল, তাই সে তার ব্যাগটা নিয়ে তাকে তার বাইকে বসতে বলে, কিন্তু মিরি বলে আমি বাইকে চড়তে ভয় পাই। কিন্তু তার কারের এই অবস্থা দেখে সে তার সাথে বাইকে করে চলে যায়, আর তার ইয়ংগিলকে অনেক ভালো লাগে। এটা যেহেতু কোয়ং না ইয়ংগিল, তাই ওকে ইয়ংগিলই ডাকবো। এরপর ইয়ংগিল তাকে নিয়ে একটা বাড়ি আসে, আর ওই যে চেসিউ ড্রাইভার ছিল যে সে এখানে ইয়ংগিলের বন্ধু, সে এখানকার বারটেন্ডার, সে তার জন্য ড্রিঙ্কস বানিয়ে দেয়। ইয়ংগিল জিজ্ঞাসা করে সে একা একা কেন এভাবে কার নিয়ে ঘুরছিল। সে বলে তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড তাকে চিট করছিল। ইয়ংগিল বলে সে কি অন্য মেয়ের সাথে ডেট করছে। মিরি বলে হ্যাঁ, 10,000 মেয়ের সাথে। যা শুনে ইয়ংগিল অবাক হয়, মানে মিরি উনহর কথা বলছিল। এরপর সে তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। রুমে ঢুকলে কেউ তার পা চেপে ধরে, আর সে ভয় পেয়ে যায়। আর এদিক থেকে সে বাস্তব জীবনে পা নাচাতে থাকে। তখন সে দেখে যে এটা তার কলেজ লাইফের সেই ফ্রেন্ড যার নাম ছিল সুজি, যখন সে উনহর সাথে ছিল আর কি। তার আগেও সে চেসিউর সেক্রেটারি ছিল। সে তাকে সুজি বলে ডাকতে থাকলে মেয়েটি বলে তুমি কি আমাকে চেনো। তখন তার নাম ওঠে ইউরা, আর সেও কোরিয়ান টুরিস্ট ছিল। এরপর মিরি তার রুমে এসে বলে সে আমাকে এখানে কেন আনলো, আবার আমার উপরে ফায়দা উঠাবে না তো। এরপর সে ইয়ংগিলের সাথে খাবার খেতে আসে, আর জিজ্ঞেস করে সে কি কাজ করে। ইয়ংগিল বলে সে স্কেচ করে। মিরি বলে তুমি কি আর্টিস্ট। সে বলে তার স্কেচ করতে পছন্দ, তাই সে করে। তখন মিরির তার স্কুল লাইফের কথা মনে পড়ে, যখন সে বলেছিল তার স্বপ্নের রাজকুমারের মধ্যে 2টা গুণ প্রথমত থাকতে হবে। প্রথমত তাকে শান্তশিষ্ট হতে হবে, আর দ্বিতীয়ত তাকে আর্টিস্ট হতে হবে। তো এখানে আমি আসলে একটা কথা বলতে চাই, আমারও এই টাইপের ছেলেদের পছন্দ, আর এর জন্য A4 থাইল্যান্ডের হিরেনকে আমার এত বেশি পছন্দ হয়েছিল। তো এরপর মিরি আরেকটা ছেলেকে দেখে বলে কিন্তু তাকে হ্যান্ডসাম আবার স্মার্টও হতে হবে। আর এইসব খিচুড়ি মিলিয়ে ইয়ংগিলকেই পাকানো হয়েছে। তার যা যা পছন্দ সেই সবকিছু ইয়ংগিলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর অফিসে তার কলিগরা বয়ফ্রেন্ডর ডিমান্ড নিয়ে কথা বলছিল, আর এসব শুনে মিরি এমন ভান করে যেন সে আজকেই প্রথম এটার ব্যাপারে জানতে পারলো। তখন সে কোয়ংকে দেখতে থাকে, আর বলে আমি যেই ছেলেটার সাথে দেখা করেছিলাম সে আর কোয়ং অনেক আলাদা, তাদের শুধু চেহারাটাই এক। এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। এরপর আবারও ইয়ংগিলের কাছে চলে আসে। ইয়ংগিল বলে তুমি শুধু বসেই আছো, তোমার আসলে কি করতে ভালো লাগে। সে বলে আমার তোমাকে দেখতে ভালো লাগে। এরপর সে তাকে সমুদ্র নিয়ে যায়, আর ওখানে মিরি অনেক মজা করে। যাই হোক, এরপর মিরি দেখে ইয়ংগিল শুধু কাপলদেরই স্কেচ করেছিল, তার নাকি কাপল স্কেচ ছাড়া ভালো লাগে না। তাছাড়াও সে সব কাপলদের স্কেচ আঁকে না, যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা থাকে তাদেরটাই আঁকে। এরপর রাতে জঙ্গলে হাঁটতে হাঁটতে ইয়ংগিল বলে আমরা হারিয়ে গেছি। সে বলে তুমি মজা করছো তাই না। ইয়ংগিল বলে না, আমি সত্যি রাস্তা চিনি না, আর শুনলাম কয়েকদিন আগে এখানে একটা কাপল গায়েব হয়ে গেছিল। এইটা শুনে তার মনে পড়ে সে বলেছিল যে তার হরর মুভি পছন্দ। সে মনে করে এখানে হয়তো এখন ভূত চলে আসবে, কিন্তু সেখানে একটা ডগি আসে। তখন ইয়ংগিল তার হাতে একটা জোনাকি দেয়, সেখানে অনেক জোনাকি ছিল, আর এখানে সে ইয়ংগিলের উপরে ক্রাশ খেয়ে যায়, আর তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। পরদিন অফিসে আসলে তার বস তাদের দুজনকে ডেকে পাঠায়, আর বুসান কমিক ফেস্টিভ্যালের ব্যাপারে বলে। মিরিকে ইউনের সাথে যেতে বলে, আর কোয়ংকে রাইটার হানির সাথে। সে বলে হানি আর ইউন দুজনকেই নমিনেট করা হয়েছে, দুজনের মধ্যে একজন তো অ্যাওয়ার্ড জিতে ছাড়বে, তাই তোমরা তোমাদের রাইটারের উপর ভালো করে খেয়াল রাখো। এরপর কোয়ং তাকে বলে তুমি কেন এমন করছো, আমার থেকে পালিয়ে কেন বেড়াচ্ছ, তুমি এরকম অদ্ভুত আচরণ করা বন্ধ করো, কারণ আমার অনেক কষ্ট হয়। যা শুনে মিরির একটু খারাপ লাগে। এরপর বুসান কমিক ফেস্টিভ্যালের দিন চলে আসে, তারা সবাই বুসান এসেছিল। ওখানে আসলে মিরির কোয়ং এর সাথে দেখা হয়, তবে এইবারে তার আর মিরির মাঝে কোনো ধরনের লড়াই ছিল না। তারা একজন আরেকজনকে বেস্ট উইশ করে। কোয়ং তখন তাকে বলে সেদিন তাকে যা বলেছিল সেটা নিয়ে সে যেন বেশি চিন্তা না করে, সে একদম ঠিক আছে। এটা শুনে মিরির আরো খারাপ লাগে, সেও তো এইভাবে নিজেকে সান্ত্বনা দিত। আর এরপর সিরামনিতে মিস ইউন তার ওই চেসিউর গল্পের জন্য পপুলার কমিক রাইটারের অ্যাওয়ার্ড পায়। কোয়ং তাকে কংগ্রাচুলেট করে।
এরপর মিস ইউনকে কিছু বলতে বলা হলে সে বলে, গত কয়েক বছর ধরে আপনারা আমাকে এই একই অ্যাওয়ার্ড দিয়ে যাচ্ছেন, যদি এর পরের বারেও আমাকে আবার এটা দেন তাহলে আমি আর এখানে আসবই না। যা শুনে সবাই অবাক হয় যে তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। তখন ইউন বলে সে তো মজা করছিল। এরপর নতুন রাইটার হিসেবে অন্য একজনকে অ্যাওয়ার্ড দেয়, যা দেখে হানি মন খারাপ করে কোয়ং এর দিকে তাকায়। কোয়ং বলে কোনো ব্যাপার নয়। আর এরপর এবছরের বেস্ট কমিক রাইটারের নাম ঘোষণা করা হয়, আর এটা হানিই পায়। সেটা বিশ্বাসই করতে পারছিল না। এই দেখে মিস ইউন তো অনেক রেগে যায় যে নতুন এসে সে বেস্ট রাইটারের অ্যাওয়ার্ড পেল। তখন মিরিও কোয়ংকে কংগ্রাচুলেট করে। এরপর ইউন রেগে চলে যাচ্ছিল। মিরি তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর বলে, সে তো আমাদের কোম্পানিতেই আছে তাই না, তাই এসব ভুলে যান। ইউন বলে, কেন, তুমি তো বলেছিলে যে কাজের ক্ষেত্রে কোনোভাবেই ছেলেদের আগে যেতে দেওয়া উচিত নয়, তোমার এখন কি হলো? আর এখানে ইউন তাকে ধাক্কা দিলে সে কোয়ং এর উপরে গিয়ে পড়ে। এরপর তারা সবাই মিলে একসাথে এটা সেলিব্রেট করে। ইউন মাতাল হয়ে গেলে মিরি তাকে হোটেল রুমে পৌঁছে দেয়। তখনই ইউনের ফোনে কল এলে মিরি কল রিসিভ করে কথা বলে আর বলে মিস ইউন এখন কথা বলতে পারবে না, কারণ সে ড্রিঙ্কস করেছে। ছেলেটি তাকে ধন্যবাদ জানায় ইউনকে রুমে পৌঁছে দেওয়ার জন্য। তাই মিরি তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কে। সে বলে, আমি ইউনের বয়ফ্রেন্ড। যা শুনে মিরি অবাক হয়ে যায়। এরপর সে আবারও বাড়ি ফিরে এসে দেখে তার ওই কলে কোয়ং এর গা ঘেঁষে বসে আছে। এটা দেখে তার অনেক জেলাস হয় আর সে রেগে ওখান থেকে চলে আসে। বাইরে বসে ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। আর তখনই তার ভার্চুয়ালের বয়ফ্রেন্ড ইয়ংগিল কল করে আর তাকে তার কাছে যেতে বলে। সে বলে, আমি তো এখন তোমার কাছে যেতে পারবো না। ইয়ংগিল বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে চলে আসছি। যা শুনে সে হেসে বলে, তুমি এখানে কি করে আসবে? ইয়ংগিল বলে, আসতে পারবো। আর তখনই তার সামনে কোয়ং চলে আসে আর নেশার ঘরে সে মনে করে এটা হয়তো ইয়ংগিল। সে তার গাল ধরে বলে, তুমি সত্যি চলে এসেছো, তুমি কত হ্যান্ডসাম। এখানে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা কোয়ং এর কাহিনী দেখি যে প্রথম তার আর মিরির মাঝে যা যা হতো সে ভাবতো হয়তো সেগুলো ইনসিডেন্ট। এতগুলো গিফটের মধ্যে মিরি তার রাখা গিফটটাই তোলে। তারা প্রত্যেকটা দিন একই লিফটে করে অফিসে আসতো। একদিন মিরির যখন একটু লেট হয় তখন সে মিরির জন্য অপেক্ষা করছিল। আর তখনই সে বুঝতে পারে যে সে আসলে এই কোইন্সিডেন্সের জন্যই এতদিন অপেক্ষা করছিল। আর এটা সেদিনই ছিল যেদিন মিরির জামায় চকলেট লেগেছিল। শুরু থেকেই কোয়ং তাকে পছন্দ করত, কিন্তু মিরি সবসময় তাকে ইগনোর করেছে। তার দিকে সে কখনো ভালোভাবে দেখেইনি, এমনকি সবসময় তাকে শত্রু ভেবে গেছে। তাই কোয়ং নিজেকে শক্ত করে নিয়েছিল, কিন্তু সে এতে সফল হতে পারেনি। মিরি তার দুর্বলতা হয়ে গেছে। বর্তমানে কোয়ং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিরি তখন বুঝতে পারে যে এটা আসলে কোয়ং। মিরি বলে সে আসলে বাতাস খেতে এসেছিল। কোয়ং তাকে তার সাথে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি আমাকে বললে আমি সত্যিই চলে এসেছি, এটার মানে কি? সে বলে, আমি নেশায় ছিলাম তো এর জন্য হয়তো বলে দিয়েছি। এরপর তারা হোটেলে ফিরে আসে, যেহেতু তারা বুসান এসেছিল। কোয়ং তার রুমে এসে অনেক মন খারাপ করে থাকে, কারণ সে জানতে পেরেছে মিরির কোনো বয়ফ্রেন্ড নেই। কিন্তু তারপরেও মিরি তাকে রিজেক্ট করে দিয়েছে। এর মানে মিরি তার সাথে রিলেশন করতে চায় না। পরদিন ইউন তাকে সকাল সকালে ডেকে সবাইকে না নিয়েই চলে যেতে থাকে। এদিকে কোয়ং তো এখনো বুসানে ছিল। সে জানতে পারে মিরি ইউনের সাথে আগেই সিউল চলে গেছে, যা শুনে কোয়ং এর মন আরো খারাপ হয়। এদিকে মিরি বাড়িতে এলে ইয়ংগিল তাকে কল করে আর সে তার কাছে চলে আসে। মিরি তখন বারবার ইয়ংগিলের মধ্যে কোয়ংকে দেখতে পাচ্ছিল। আর এরপর সে ইয়ংগিলের সাথে অনেক জায়গায় ঘুরতে যায়, একসাথে খাবার খায় আর অনেক সময় কাটায়। এরপর ইয়ংগিল তাকে রিং দিয়ে প্রপোজ করে আর তার কপালে একটা কিস করে দেয়। কিন্তু আমরা দেখি এই সব তার কল্পনা ছিল। ইয়ংগিল তাকে জিজ্ঞেস করে সে এখান থেকে অন্য কোথাও চলে যাবে, মিরি কি তার সাথে যাবে? কিন্তু মিরি কিছুই বলতে পারছিল না, কারণ তার বারবার ইয়ংগিলের কথা মনে পড়তে থাকে। ইয়ংগিল ঠিক কোয়ং এর মতোই তার সাথে কথা বলতে থাকে, আর এতে সে একদম কনফিউজড হয়ে যায় যে সে আসলে কার সাথে আছে। এর জন্য সে চলে আসে আর বলে, দুজনের মধ্যেকার পার্থক্যটা আমি বুঝতে কেন পারছি না। পরদিন সকালে কোয়ং মিরিকে পুরোপুরি ইগনোর করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে মিরি তাকে কখনোই পছন্দ করবে না। মিটিং এ মিরি কোয়ংকে দেখে হাসে, কিন্তু কোয়ং তাকে ইগনোর করে। মিরি ঠিক করে সে লুকিয়ে লুকিয়ে কোয়ং এর উপরে নজর রাখবে, সে কেমন সেটা বোঝার জন্য। এরপর সে তাই করে। এরপর রাতে সে ক্যান্টিনে আসে। জিওন তার সাথে দেখা করতে আসছিল। তখন সে ওখানে হানিকে দেখতে পায় যে এখানে কোয়ং এর সাথে মিটিং করার জন্য এসেছিল। মিনি তখন কোয়ং এর থেকে লুকিয়েছিল। তখন সে ভাবে যে সে কেন লুকিয়ে থাকবে, কারণ রিজেক্ট তো সে করেছে, তাই সে বুক ফুলিয়ে চলবে। এই বলে সে অ্যাটিটিউড নিয়ে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার রূপ দেখে হুশ উড়ে গেছে তাই না? কিন্তু তখনই বেচারি কাচের গ্লাসের সাথে জোরে ধাক্কা খায় আর সে বলতে থাকে তার একদমই লাগেনি। এরপর জিওনকে তাড়াতাড়ি আসতে বলে। ওয়াশরুমে এসে দেখে তার কপাল ফুলে গেছে, তাই সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কিন্তু কোয়ং দেখে ওখানে মিরি তার পুতুলটা ফেলে রেখে গেছে। এরপর সে জিওনের গাড়িতে এসে বসে আর চিৎকার করতে থাকে যে এটা কি হয়ে গেল। সে তখন তার আঘাত লুকাতে থাকে। এরপর জিওন তার এই অবস্থা দেখে হাসতে থাকে আর বলে, তুই এত বড় কাজ চোখে কি করে দেখলি না? এখন তুই এই পাকোড়া নিয়ে অফিসে কি করে যাবি? এরপর সে মিরির হেয়ার স্টাইল চেঞ্জ করে ব্যাংকস কেটে দেয়। পরদিন সবাই তার এই হেয়ার কাটের প্রশংসা করে। তার কলিগরা বলে, তোমার মাথায় কিছু হয়েছে? মিরি বলে, এটা কি এখনো দেখা যাচ্ছে? তারা বলে, কাছ থেকে একটু বোঝা যাচ্ছে, কিন্তু সে লুকাতে কেন চায়? সে কি কাউকে খুশি করতে চাইছে? মিরি বলে, এমন কিছু নয়। তখনই সে চলে
যাওয়ার সময় তার কোয়ং এর সাথে দেখা হয়। কোয়ং তার এই হেয়ার স্টাইলের কারণটা বুঝতে পেরে হাসতে থাকে। অনেক রাত হয়ে যায়, কিন্তু ইউন এখনো কালকের পর্বের ফাইলটা দিচ্ছিল না। ওখানে শুধু কোয়ং আর সে ছিল। তখন এসিটাও বন্ধ হয়ে যায়, যার কারণে তার শীত লাগতে শুরু করে। ইউন তাকে মেসেজ করে বলে তার আরো 30 মিনিট লাগবে, তাই সে কফি নিতে চলে আসে, কিন্তু সে সব জিনিসপত্র ফেলে দেয়। তখনই ওখানে ইয়ংও চলে আসে আর বলে তারও ঠান্ডা লাগছিল। এরপর কোয়ং তার পাশে একটা রুম হিটার রেখে যায়। মিরি বলে তোমারও তো ঠান্ডা লাগছে, তাহলে তুমি আমার পাশেই বসে যাও। এরপর তারা একসাথে বসে থাকে। মিরি বলে সেদিন বুসানে হয়তো তোমরা অনেক মজা করেছো, কিন্তু মিস ইউনের জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। কোয়ং বলে তো তুমি কি ওখানে আমাদের সাথে থাকতে চেয়েছিলে? মিরি বলে হ্যাঁ, সে ওখানকার খাবার খেতে চেয়েছিল। এরপর কাজ শেষ করে তারা বাড়ি ফিরে আসে। এরপর মিরি দেখে ইয়ংগিল তাকে একটা ভিডিও পাঠিয়েছে, যেখানে সে তাকে বলছে ইয়ংগিল তাকে অনেক মিস করছে। পরদিন কোয়ং খুশি মনে অফিসে যেতে থাকে যে মিরি হয়তো ধীরে ধীরে পটে যাচ্ছে, কিন্তু তখনই সে দেখে যে মিরির শোটা সেকেন্ড পজিশনে চলে এসেছে আর তারটা প্রথম। মিরিও শকড হয়ে যায়। সে মন খারাপ করে অফিসে চলে আসে। এরপর ডাইরেক্টর তাকে অনেক কথা শোনায় যে এটার জন্য সে নিজেও দায়ী। এজন্য সে ইউনের সাথে দেখা করতে আসে। ইউন বলে আমি আর লিখবই না, সবকিছু বিক্রি করে এই শহর থেকে চলে যাব। মিরি তাকে বোঝানোর চেষ্টা করে আর তাকে মোটিভেট করার চেষ্টা করে আর বলে সে তাদের শো আবারও নাম্বার 1 পজিশনে আনবে, এটা তার ওয়াদা। সে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে খাবার খেতে, কিন্তু ওখানে হানি আর কোয়ং বসে মিটিং করছিল। হানি ইউনকে জিজ্ঞেস করে আপনি কি ঠিক আছেন? ইউন বলে তাতে তোর কি? এই বলে তারা ওখান থেকে চলে আসছিল, কিন্তু তখনই মিস ইউনের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে, যাকে আবার হানি পছন্দ করত। তাই সে তাদেরকে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করে। ইউনের অ্যাসিস্ট্যান্ট অসমে গেলে ইউন বলে তুমি তোমার কাজ থেকে ব্রেক নিয়ে নাও, না হলে আমি তাকে এখান থেকে নিয়ে চলে যাব। হানি বলে ঠিক আছে, আমি এটাই করব, কিন্তু তাকে নিয়ে যেও না। কোয়ং তার মুখে পপকর্ন ঢুকিয়ে দেয়। এরপর ইউন খুশি হয়ে তাদের সাথে ড্রিঙ্কস করে। এরপর তারা সবাই মিলে ইউনের বাড়িতে আসে। তখন সোজু ছিল না বলে কোয়ং আর মিরি সোজু আনতে যায়। তখন মিরি তাকে সরি বলে বয়ফ্রেন্ডের ব্যাপারে তাকে মিথ্যা বলার জন্য, যে তার বয়ফ্রেন্ড আছে। কোয়ং জিজ্ঞেস করে এর মানে সত্যি কি তোমার জীবনে কেউ নেই তাই না? মিরি হ্যাঁ বললে সে বলে তাহলে এখন থেকে তুমি আমাকে আর থামাবে না তাই না? মিরি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে বুঝতে পারে না। তখনই হানি তাদের ডাকলে তারা চলে যায়। এরপর হানি আর ইউন আবারও ঝগড়া করছিল যে কে বেশি ভালো রাইটার। হানি বলে আপনি অনেক বেখেয়ালি করেন, স্ক্রিপ্টও দেরিতে দেন। ইউন বলে তুমিও তো দেরিতে দাও, আমি শুনেছি কোয়ং অনেক রাত পর্যন্ত কাজ করে। এইটা শুনে হানি কোয়ংকে বলে ভাই আমি তো 2 দিন আগেই তোমাকে স্ক্রিপ্ট দিয়ে দিই। তাহলে কোয়ং তখন আমতা আমতা করতে থাকে। আসলে সে তো প্রতিদিন মিরির জন্যই অফিসে শুধু শুধু বসে থাকতো। পরদিন মিরি জগিং করছিল আর তখন তার শুধু বারবার কোয়ং এর কথাগুলো মনে পড়ছিল। সে বিরক্ত হয়ে জিওনকে কল করে আর দেখা করতে বলে। সে তার জন্য খাবার কিনেছে। জিওন বলে সে শপিং এ এসেছে। আর তখনই জিওন এখানে বয়ফ্রেন্ড অন ডিমান্ডের একটা অ্যাডভার্টাইজ দেখতে পায়। এরপর মিরি অফিসে আসে। তখন সবাই লিফটে উঠলে ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে অ্যালার্ম বেজে ওঠে। তাই মিরি লিফট থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখন কোয়ংও বাইরে চলে আসে আর বলে আমি তোমার সাথে যেতে চাই। এই বলে সে মনে মনে অনেক খুশি হয়। এরপর অফিসের দরজায়ও সে আজকে ওয়েট করে দাঁড়িয়ে থাকে যেন মিরি আগে চলে যায়। মিরি তখন আগে চলে আসে। এরপর মিরি কোয়ং এর কথা ভাবছিল। কোয়ং তখন সেখানে তার জন্য কফি নিয়ে আসে আর বলে তোমার চুল তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে, কিন্তু ওটাই বেশি ভালো লাগছিল। এরপর অফিস শেষে চলে যাওয়ার সময় কোয়ং তাকে তার পুতুলটা ফিরিয়ে দেয় যেটা সে ফেলে দিয়ে গেছিল। তখন কোয়ং বলে যে সেদিন এই গিফটটা সেই গিফট বক্সে রেখেছিল। মিরি বলে এটা তার অনেক পছন্দ হয়েছে। কোয়ং যাওয়ার সময় বলে এটা তোমার ব্যাগে আবারও লাগাবে তাই না? কিন্তু যদি না লাগাতে চাও তাহলে লাগাতে হবে না। আর মিরি তো হা হয়ে যায় আর তাকে নিয়ে ভাবতে ভাবতে তার পুরোটা সময় কেটে যায়। শুয়ে শুয়ে শুধু তার কথাই ভাবতে থাকে। তখনই কোয়ং তাকে গুড নাইট মেসেজ করলে এটা দেখে সে ভয় পেয়ে যায় আর বলে এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু আসলে এই মেসেজটা পেয়ে সে অনেক খুশি হয়ে গেছিল। আর এইসব ভাবতে ভাবতেই তার সারাটা রাত কেটে যায়। আর এর জন্য সকালে তার চেহারা ডাল হয়ে যায়। এই জন্য সে প্রচুর মেকআপ করতে থাকে। তখন কোয়ং এর কথা মনে পড়ায় সে তার নকল ব্যাংকসটা আবারও পরিষ্কার করে তার মাথায় লাগায়, কিন্তু সে ব্যাংকসটা সেট করতে পারছিল না। এটা সেট করে রাখতে কি পরিমাণ জ্বালা যে ভোগ করতে হয় যাদের আছে তারাই বুঝতে পারে। আর এরপর সে অফিসে ক্যাপ পরে আসে যেন মুখটা ভালোভাবে দেখা না যায়। সে বারবার হাই তুলছিল। তার কলিগরা বলে কোয়ং তার নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেখানে সে তার গল্পের থিম নিয়ে একটা ভিডিও গেম প্ল্যাটফর্ম বানাবে। এই দেখে সে ইয়নকে এসে বলে ছেলে মানুষই হয়, আমরা কিছুতেই তাদেরকে আগে যেতে দিতে পারি না। তারা আমাদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিজেরা ঠিকই ক্যারিয়ারে ফোকাস করে। রাতে কোয়ং তাকে বলে সে আজকে তার সাথে মেট্রোতে করে যাবে, কিন্তু যাওয়ার পথে মিরি তাকে বলে আজকে আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে বাসে করে যেতে হবে। এই বলে সে দৌড়ে পালিয়ে আসে, কিন্তু সে বাসে উঠে বুঝতে পারে যে সে ভুল বাসে উঠে পড়েছে। এরপর আমরা জিওনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই আর সে তখন একটা ছেলেকে দেখে ক্রাশ খায় আর ছেলেটাও শুধু তাকেই দেখছিল। তখনই তাকে বলা হয় যে এটাই তার প্রথম বয়ফ্রেন্ড, মানে জিওনও বয়ফ্রেন্ড অন ডিমান্ড ইউজ করতে শুরু করে। আর এটা পেয়ে তো জিওন যেন পুরো পৃথিবী হাতে পেয়ে গেছে। এদিকে অফিসে রাতে মিরি কাজ করছিল আর তখন সে কোয়ংকেও এখানে দেখে আর তার হানির কথা মনে পড়ে যে হানি তাকে 2
2 দিন আগেই স্ক্রিপ্ট দিয়ে দেয়। তাহলে সে কেন বসে আছে? সে গিয়ে তাকে জিজ্ঞেস করে হানি কি তোমাকে এখনো স্ক্রিপ্ট দেয়নি? কোয়ং বলে সে তোমাকে 2 দিন আগেই স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। মিরি বলে তাহলে তুমি এখানে কেন? সে বলে কারণ আমি এখানে থাকতে চাই। মিরি হেসে ওখান থেকে চলে আসে। এরপর মিস ইউন তাকে ফাইল দিলে সে আপলোড করে দেয়। পেছনে ঘুরে দেখে সেখানে কোয়ং নেই। মিরি ভাবে হয়তো সে চলে গেছে। আর তখনই হঠাৎ ইলেকট্রিসিটিও চলে যায়। তখন মিরি রেস্টরুমটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ক্রিসমাসের জন্য সেটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, তবে লাইটিং করা ছিল না। আর এটাকে সুন্দরভাবে কোয়ংই লাইটিং করেছে। সে তাকে একটা কেক দেয় আর ক্রিসমাস উইশ করে। এরপর বাড়ি ফেরার সময় কোয়ং বলে তুমি কি আজকেও বাসে করে যাবে? মিরি বলে না। এরপর মিরি তাকে একটা নতুন প্রজেক্টের জন্য গুড লাক উইশ করে আর বলে তুমি সব কাজে অনেক পারফেক্ট, তোমাকে দেখে মনে হয় তোমার জীবনে কোনো টেনশন নেই। কোয়ং বলে কিন্তু এটা সত্যি নয়। এরপর একটি পোস্টার দেখে বলে আমি প্রতি বছর এই আর্টিস্টের ক্যালেন্ডার কিনি, তোমার আর তার ড্রয়িং এর মধ্যে অনেক মিল আছে। কোয়ং বলে এই আর্টিস্টকে আগে আমিও অনেক পছন্দ করতাম। এরপর তারা দুজনে একসাথে স্ট্রিট ফুড খায়। আর যাওয়ার সময় কোয়ং তাকে একটা লেটার দেয়। বাড়ি এসে দেখে কোয়ং আসলে তাকে ডিনার বা লাঞ্চ করার অফার করেছে। তখন কোয়ং তাকে মেসেজ করলে সে তাকে রিপ্লাই দিতে যায়, কিন্তু তখনই তার কাছে ইয়ংগিলের মেসেজ আসে, যা দেখে সে বলে আমি দোটানায় ফেসে গেছি। এরপর সে ভার্চুয়ালে ফিরে আসে আর ইয়ংগিলের মন খারাপ দেখে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ইয়ংগিল বলে যাকে আমি আমার মনের কথা বলেছি সে উত্তর দেওয়ার জন্য মন খারাপ করে আমার কাছে ফিরে এসেছে। তখনই মিরি ইয়ংগিলের স্কেচবুকটা দেখতে পায়। ইয়ংগিল তখন তার স্কেচ বানাতে চায়, কিন্তু মিরি আজকে তার সামনে কমফোর্টেবল ফিল করতে পারছিল না। তার শুধু বারবার কোয়ং এর কথা মনে পড়ে। তাই সে ইয়ংগিলকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। ইয়ংগিল বলে কেন জানতে পারি? সে বলে যখন থেকে আমার তোমার সাথে দেখা হয়েছে তখন থেকে আমি শুধু অন্য একজনের কথা ভাবতে থাকি, আর আমার ভয় হয় যে সেই মানুষটার জন্য আমি কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলি। ইয়ংগিল জিজ্ঞেস করে তুমি কি তাকে পছন্দ করো? সে বলে সেটা জানি না। ইয়ংগিল বলে নিজের মনের কথা নিজেই জানো না? মিরি বলে কাউকে ভালো লাগলে কেমন লাগে সেটা তো তুমি নিজেও জানো না। ইয়ংগিল বলে আমি জানি, আমি কখনোই পাল্টাবো না, যদি আমার সঙ্গী পাল্টে যায় তবুও। মিরির তখন সিজনের কথা মনে পড়ে। সে তাকে বলেছিল যে মিরি পাল্টে গেছে, আর আজকে কোয়ং এর কথায় মনে হচ্ছে যে সে আবারও পাল্টে গেছে। মিরি বলে পাল্টে যাওয়ার মধ্যে খারাপ কি আছে যে তুমি পাল্টাতে চাও না? ইয়ংগিল বলে কারণ আমি এমনই। মিরি বলে না, তুমি এমন নও, তুমি এমন এর কারণ হলো আমি তোমাকে বানিয়েছি আমার নিজের পছন্দ অনুযায়ী, তুমি আমাকে আমার থেকেও বেশি জানো। ইয়ংগিল বলে তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, কিন্তু আমি কখনোই পাল্টাবো না। কিন্তু তুমি কি শিওর যে সেই মানুষটা পাল্টে যাবে না? যেদিন তার ফিলিংস তোমার জন্য পাল্টে যাবে সেদিন তুমি অনেক কষ্ট পাবে, কিন্তু আমি তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। আমাকে শুধু একটা সুযোগ দাও। সিন এখানেই কাট হয়। পরদিন অফিসে এসে সে পুরোপুরি ইয়ংগিলকে ইগনোর করতে শুরু করে। সে তার দিকে একবারের জন্যও তাকায় না। এরপর কফি নিতে আসলে ইয়ংগিল তাকে জিজ্ঞেস করে তার শরীর ঠিক আছে কিনা। মিরি বলে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোমাকে থামাবো কিনা, তো আমি তোমাকে বলে দিতে চাই যে আমি তোমাকে থামাবো। আমি চাই আমার অফিসে এই ধরনের কথা আর কখনোই বলবো না। তুমি প্লিজ এসব বন্ধ করে দাও। যা শুনে কোয়ং এর অনেক মন খারাপ লাগে। এরপর তারা একটি কমিকের ড্রয়িং নিয়ে কথা বলছিল, যেটা কোয়ং অ্যাপ্রুভ করেছে, কিন্তু মিরির পছন্দ হয়নি। কোয়ং বলে তোমার কি পছন্দ হয়নি? তুমি তো তোমার মন বদলাতে চেয়েছিলে তাই না? তুমি কি শুরু থেকেই একটুও এটা পছন্দ করোনি? মিরি বলে হ্যাঁ, শুরু থেকেই আমি এটা পছন্দ করিনি, আর আমার এই সিদ্ধান্ত কখনোই বদলাবে না। তারা দুজন তো বুঝতে পারছিল যে তারা আসলে নিজেদের ব্যাপারেই কথা বলছে, আর এতে মিরি আর কোয়ং দুজনেই কষ্ট পায়। তখন আমরা আবারও সেদিনের ফ্ল্যাশব্যাকে চলে যাই। মিরি বলে আমি এখন বুঝতে পেরেছি যে আমি কেন কোয়ংকে ডেট করতে চাইনি। এখন যখন কোয়ং এর পাল্টে যাওয়ার ব্যাপারটা মাথায় আসলো তখনই আমি এটা বুঝতে পারলাম, আর আমার এখন ফিল হচ্ছে যে আমি সত্যি কোয়ংকে চাই। আমার মনে হয়েছিল যে কোয়ংকে আমার তোমার কারণে ভালো লাগছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে আমি তাকে আগে থেকেই পছন্দ করতাম। ইয়ংগিল বলে আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যেন তোমাকে সেই কষ্ট সহ্য করতে না হয়। একদিন না একদিন সে ঠিকই পাল্টে যাবে, তখন তোমার অনেক বেশি কষ্ট হবে। আর ইয়ংগিলের এসব কথার কারণেই আসলে সে কোয়ং এর সাথে এমন করছিল। মিরি তখন জিওনের কাছে এসে প্রচুর কান্না করতে থাকে। বাড়িতে এসে সে সিজনের সমস্ত জিনিসপত্র ফেলে দেয়। সিজনের কথা ভেবে সে আজকেও অনেক কান্না করে, আর তার ভয় একটা জায়গায় যে সে যাকে ভালোবাসবে সেই মানুষটা হয়তো আবারও পাল্টে যাবে আর তাকে ছেড়ে চলে যাবে। মিরি মনে মনে বলে আমি যা করছি ঠিকই করছি। তারা দুজন অপরিচিত মানুষের মতো বিহেভ করে। মিরি বলে কোনো কিছু যদি শেষ করারই হয় তাহলে সেটা শুরুই বা কেন করতে হবে? এসব বলে সে নিজেকে কোয়ং এর থেকে দূরে রাখছিল, কিন্তু এতে তারা দুজনেই ভালো ছিল না। এরপর তারা টিম ডিনার এসেছিল। ডিনার শেষে যখন চলে যাচ্ছিল তখন একজন কলিগ মিরিকে ডেকে বলে তার জন্য ট্যাক্সি ঠিক করেছে। মিরি তখন দৌড়ে যায় ট্যাক্সির কাছে, কিন্তু সে গিয়ে দেখে যে কোয়ং ওখানে বসে আছে। এরপর পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলে না। মিরি তখন নেমে চলে যাচ্ছিল, আর বাইরে অনেক তুষারপাত হচ্ছিল বলে কোয়ং তাকে একটা ছাতা দিতে চায়, কিন্তু সে ওটা না নিয়েই চলে যায়, যা দেখে কোয়ং এর মন খারাপ হয়ে যায়। কিন্তু একটু পর কোয়ং তার কাছে দৌড়ে চলে আসে আর ছাতাটা তার কাছে রাখতে বলে। মিরি এবারেও নিতে চায় না। কোয়ং তার
তার হাতে ওটা দিয়ে চলে যাচ্ছিল। মিরি তাকে বলে, তুমি এখন কিভাবে বাড়িতে যাবে? এখন তো কোনো ট্যাক্সিও পাবে না, ছাতাটা তুমি নিয়ে যাও, এটা আমি নিতে পারবো না। কোয়ং বলে, আমি শুধু তোমাকে ছোট্ট একটা সাহায্য করতে চাইছিলাম, এতটুকু সাহায্য কি তুমি আমার থেকে নিতে পারবে না? আমি তোমাকে বলিনি যে তুমিও আমাকে পছন্দ করো। এটা শুনে মিরি বলে, তুমি কি কখনো আমার কথা ভেবেছো শুধুমাত্র তোমার ফিলিংস এর মূল্য আছে, তাই না? তুমি কি কখনো ভেবেছো যে আমার কাছেও একটা হৃদয় আছে, আমারও ফিলিংস আছে? আমি নিজের সাথে নিজেই যুদ্ধ করে যাই যখন আমার হৃদয় তোমাকে চাইতে থাকে। হয়তো আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তুমি কি চাও যে আমরা এখনই এক হয়ে যাই? কোয়ং বলে, হ্যাঁ। এটা তোমার জন্য এত কঠিন কেন? তুমি কি নিয়ে এত ভয় পাচ্ছ? আমাদের সম্পর্ক মাত্র শুরু হয়েছিল। মিরি বলে, যে জিনিসটা শুরু হয় সেটা শেষও হয়ে যায়। কোয়ং বলে, আমি তো এটার ব্যাপারে ভাবতেও চাই না। মিরি বলে, এখন হয়তো চাইছো না, কিন্তু পরে গিয়ে তুমি বদলে যাবে। কোয়ং বলে, পাল্টে যাওয়াতে তুমি এত ভয় পাচ্ছ? পাল্টে যাওয়াটা কি সত্যি খারাপ কিছু? সে কান্না করে বলে, যখন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি পাল্টে গেছি। মিরি তখন তার গালে হাত রাখে, আর তখনই হঠাৎ সে মিরিকে কিস করে দেয়। আর এই কিস দেখে আমি চিৎকার করতে শুরু করেছিলাম, কারণ অন্যগুলোর ব্যাপারে না জানলেও এইটা একদম রিয়েল কিস ছিল। ভাই, এটা কি দেখলাম? যাই হোক, মিরি কিছু বলতে গেলে সে তাকে জড়িয়ে ধরে, তখন মিরিও তাকে জড়িয়ে ধরে। কোয়ং তাকে বাড়িতে পৌঁছে দেয়, আর সেই আর্টিস্টের এক্সিবিশনের একটা টিকিট দেয়, আর ওখানে একসাথে যেতে চায়। বাড়ি এসে মিরি ভাবে এটা কি হয়ে গেল। পরদিন কোয়ং এক্সিবিশনে এসে মিরির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় মিরি আসে না। বাইরে এসে অপেক্ষা করছিল, আর তখনই ওখানে মিরি চলে আসে। সে খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছিল। সে এখানে আসায় কোয়ং অনেক খুশি হয়ে যায়। কোয়ং তখন তার হাত ধরলে মিরি কিছুই বলে না। এরপর দিন তারা একসাথে হরর মুভি দেখতে আসে। এরপর রেস্টুরেন্টে এসে দুজনে সময় কাটায়। ধীরে ধীরে দুজনে অনেক বেশি ক্লোজ হতে থাকে, আর অনেক ভালো সময় কাটাতে থাকে। একসাথে খাবার খায়, গেম খেলে, আর সবার থেকে লুকিয়ে ডেট করতে থাকে। মিরি তার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল, কিন্তু খাবারটা ভালো না হলেও কোয়ং বলে এটা অনেক মজা হয়েছে, কিন্তু মিরি খেয়ে বলে লবণ তো অনেক বেশি হয়েছে। কোয়ং তারপরও ওগুলো খেতে থাকে, কারণ মিরি তার জন্য ভালোবেসে ওগুলো বানিয়েছে। এরপর দেখি লিফটের মধ্যেও দুজনে হাত ধরে আছে। বাড়ি ফেরার সময় দেখি মিরি ঘুমিয়েছিল। সে তাকে কিস করতে যায়, কিন্তু আবারও থেমে যায়, আর তখন মিরি তাকে ইশারা করে চুমু দিতে বলে। আর এই সিনটা অনেক কিউট ছিল। এদিকে আমরা জিওনকে দেখি, সে ইচ্ছামতো ছেলেদের সাথে ডেট করছিল, আর এরপর কাংহোকে বলে সে আর একটা নতুন ছেলের সাথে ডেটে যাবে। এই শুনে কাংহো অবাক হয়ে বলে, নিজের প্রতি একটু কন্ট্রোল রাখো, সপ্তাহে 10টা ছেলেই ঠিক আছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে পরের মাসেই সবগুলো ডেট শেষ হয়ে যাবে। জিয়ন বলে, হ্যাঁ তাতে সমস্যা কি, এখানে আমার অনেক ভালো লাগে। এরপর মিরিকে তার কলিগ জিজ্ঞেস করে যে ক্রিসমাসের দিনে সে কি করবে। মিরি বলে, সারাদিন সুনতারে খাবো আর কমিক পড়বো। তখন কোয়ং ওখানে এলে তাকেও তারা এই প্রশ্ন করে, আর কোয়ংও বলে যে সে সারাদিন সুনতারে খাবে আর কমিক পড়বে। যা শুনে তারা অবাক হয়, আর তারা দুজন তো ভয় পেয়ে যায় যে হয়তো তারা তাদের সত্যিটা ধরে ফেলেছে। কিন্তু কলিগ বলে, তোমরা দুজন একদম একই টাইপের অদ্ভুত মানুষ, নেটফ্লিক্সের জামানায় কমিক বুক কে পড়ে? তারা দুজন তো হাফ ছেড়ে বাঁচে, কারণ তারা কাউকে জানাতে চাইছিল না যে তারা ডেট করছে। এরপর সে তার বস আর ইউনের সাথে মিটিং করছিল। ইউনের বেখেয়ালির জন্য তাদের শো আর টপে যেতে পারছিল না। এরপর মিরি কোয়ংকে স্ক্রিপ্ট দেখায়। কোয়ং বলে, হয়তো কিছুদিন মানুষ এটা পছন্দ করবে, তবে বেশি দিন টিকবে না। সে বলে, আমাকে যে করেই হোক তোমার শোকে হারাতেই হবে। আমি আমার শত্রুকে অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলেছি। কোয়ং বলে, তুমি এত কিউট কেন বলো তো? জিসু কিন্তু ব্ল্যাকপিঙ্কের মধ্যে আসলেই সবচেয়ে কিউট আর সুইট মেম্বার। লিসা হলো হট, আর আমার জেনি হলো সেক্সি, আর রোজি হলো নাইস এন্ড বিউটিফুল। যাই হোক, অনেক বকবক করলাম। তো মিরি বলে, মেয়েরা কাজ করলে তাদের মনোযোগ সরাতে নেই। কোয়ং তার একটা ছবি আর্ট করতে চায়, যেহেতু সে আর্ট করতে জানে। এদিকে ইউন ড্রয়িং করছিল, কিন্তু সে বিরক্ত হয়ে তার ভার্চুয়াল বয়ফ্রেন্ডের কাছে চলে আসে, আর আমরা তার রিচ হ্যান্ডসাম বয়ফ্রেন্ডকে দেখতে পাই। তার মন খারাপ দেখে তার বয়ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দেয়, আর নিজ হাতে ডেজার্ট বানিয়ে খাওয়ায়। আর তখনই ইউনের মাথায় একটা আইডিয়া চলে আসে। এদিকে তারা সবাই ডিনার করছিল, তখন তারা বয়ফ্রেন্ড অন ডিমান্ডের অ্যাডভার্টাইজ দেখলে তারা এটা নিয়ে কথা বলতে থাকে যে মেয়েরা এটার জন্য পাগল। কোয়ং বলে, কিন্তু মেয়েরা এমনটা কেন করবে? তখন তো মিরির হাত কাঁপতে শুরু করে, কারণ কোয়ং তো তার এই ব্যাপারে কিছুই জানে না। এরপর মিরি অফিসে যেতে চাইলে কোয়ং বলে তার অফিসে কাজ আছে। তারা বলে, কিন্তু হানি তো স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। এই বলে তারা কোয়ংকে টেনে নিয়ে যেতে থাকে। এরপর মিরি অফিসে কাজ করছিল, আর তখনই সে দেখে কোয়ং মাতাল হয়ে ফিরে এসে তাকে ডাকছে। ওখানে আরেকটা মেয়ে ছিল, তাই সে তাড়াতাড়ি তার কাছে এসে চুপ করিয়ে দেয়। এরপর লুকিয়ে রিল্যাক্স রুমে নিয়ে আসে, আর ডেস্কে গিয়ে দেখে আজকে ইউন তাকে অনেক তাড়াতাড়ি স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। তাই সে তাড়াতাড়ি আপলোড করে দিয়ে কোয়ংকে ডেকে নিয়ে যায়। কোয়ং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। মিরি তখন বলে, তুমি কি কিছু ভুলে গেছো? কোয়ং বলে, কি ভুলে গেছি? মিরি চলে যেতে গেলে কোয়ং তাকে ধরে একটা চুমু দিয়ে দেয়। এরপর মিরি দেখে তাদের শো আবারও টপ পজিশনে চলে এসেছে, কারণ ইউন নতুন আরেকজন হ্যান্ডসাম শেফ ক্যারেক্টারকে ঢুকিয়েছে। মিরি তাকে কল করে কংগ্রেটস করে, আর বলে, আমি অনেক লাকি যে আপনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তখন কোয়ং তাকেও কংগ্রেটস করে, আর বলে, আমি তোমার জন্য অনেক গর্বিত। পরদিন হানি এসব দেখে বলে, ভাই এখন কি করব? সে বলে, কি আর করবে, বেশি করে পরিশ্রম করো। সেদিন ক্রিসমাস ছিল, তাই কোয়ং তার বাড়িতে চলে আসে, সাথে তার জন্য কমিক বুকও নিয়ে এসেছিল। তারা
একসাথে কমিক পড়ে আর এরপর কোয়ং তার জন্য খাবার বানাচ্ছিল। তখন মিরি তার সাথে দুষ্টুমি করলে কোয়ং বলে চলো খাবার পরে খাবো। এই বলে দুজনে রোমান্স করতে শুরু করে। আর আজকে নিশ্চয়ই এখানে কিছু একটা হতে যাচ্ছে। যাই হোক আমরা আর গভীরে না যাই। এদিকে জিওন চেসি ও উনহো সহ সবার সাথে ডেট করে খতম করে দেয়। এমনকি সে একসাথে দুজনের সাথে ডেট করতে শুরু করে। এরপর আবার একসাথে 3 জন, এরপর 4 জনের সাথে ডেট করতে থাকে। এইসব দেখে মিস্টার মেনের একজন স্টাফ তাকে এসে এই রিপোর্টটা দেখায় আর বলে এই মেয়েটা একসাথে 4 জনের সাথে ডেট করছে। এইসব দেখে মিস্টার মেন বলে এটা কি মেয়ে নাকি অন্য কিছু। মিস্টার মেন মেয়েটিকে ডেকে পাঠাতে বলে। যাই হোক এরপর অফিসে মিরিকে কোয়ং একটি কমিক বুক দেয় আর তখন মিরি দেখে ওটার মধ্যে তার একটা ছবি আছে যেটা কোয়ং আর্ট করেছে। তখনই তার কলিগরা তাকে একটি আর্টিকেল দেখতে বলে আর এই আর্টিকেলটা ছিল ইউনের ব্যাপারে, যে ইউন বয়ফ্রেন্ড অন ডিমান্ডের একজন ক্যারেক্টার চুরি করে তার গল্পে ঢুকিয়েছে আর এর জন্য সবাই তাদের নিয়ে মজা নিচ্ছে। সে ইউনকে কল করে কিন্তু কল রিসিভ হয় না। তার বস তো এইসব দেখে পাগল হয়ে যায় যে এই কারণে তার কোম্পানি না বন্ধ হয়ে যায়। এসবে মিরির মন একদম ভেঙে যায়। পুরো শহরে ব্যাপারটা ভাইরাল হয়ে যায় আর সবাই তাদের নিয়ে নিউজ করতে থাকে। মিরি ইউনের বাড়িতে এসে দেখে ইউন নেই। সে ওখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে। কোয়ং তাকে কল করলে সে বলে তার বাড়িতে একটা পেন ড্রাইভ আছে যেখানে ইউনের সাথে তার মিটিং এর ইনফরমেশন ছিল। তাই সে তাকে পেন ড্রাইভের ইনফরমেশন তাকে ইমেল করে দিতে বলে। কোয়ং বলে ঠিক আছে আমি তোমার বাড়িতে যাচ্ছি। মিরি বলে আমার জন্য আমার বাড়িতে অপেক্ষা করো। এরপর মিরি ওখানে ওই ডিভাইসটা দেখতে পায় আর তখনই হঠাৎ তার মনে পড়ে যে সে তো কোয়ংকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওই পেন ড্রাইভে তো ফ্রি সাবস্ক্রিপশনের একটা এগ্রিমেন্ট ফাইল ছিল। এটা মনে পড়তেই সে দৌড়ে তার বাড়ির দিকে যেতে শুরু করে আর বারবার কোয়ংকে কল করে কিন্তু সে কল ধরছিল না। এদিকে কোয়ং পেন ড্রাইভ নিয়ে সেটা ওপেন করে আর সেখানকার সবগুলো ফাইলের মধ্যে থেকে মিটিং এর ফাইলটা খুঁজতে থাকে আর তখনই সে ওই এগ্রিমেন্টের ফাইলটা দেখতে পায়। এদিকে মিরি ট্যাক্সিতে করে দৌড়ে বাড়িতে চলে আসে। তখন কোয়ং তাকে বলে তুমি কেন এখানে এসেছো? সে বলে কারণ তুমি আমার কল রিসিভ করছিলে না। কোয়ং বলে আমি রুম পরিষ্কার করছিলাম তাই দেখিনি। মিরি দেখে কোয়ং তার পুরো রুম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে। মিরি তখন হাফ ছেড়ে বাঁচে। সে তাকে পানি দেয় আর জিজ্ঞেস করে কিছু কি হয়েছে? সে কেন এত দূর থেকে এইভাবে দৌড়ে চলে আসলো? মিরি বলে আমি শুধু ভয় পেয়ে গেছিলাম। কোয়ং বলে কেন ভয় পেয়েছিলে? মিরি সত্যিটা বলতে পারে না। কোয়ং বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, মিস ইউন ফিরে আসবে। মিরি মনে মনে বলে সত্যিটা তাকে বলার মতো সাহস আমার নেই। সেদিন রাতে তারা দুজনে একসাথে ঘুমায় আর কোয়ং তাকে দেখতে থাকে। এরপর কোয়ং উঠে পানি পান করে আর ওখানে সে মিরির একটা ছবি দেখতে পায় আর ছবিটার পেছনে লেখা ছিল আমি এটা অনেক পছন্দ করেছি। এসব দেখে সে মিরির ফোন চেক করে আর তখনই সেখানে সেই ইয়ংগিলের সেই ভিডিওটা দেখতে পায়। এসব দেখে তো সে অনেক অবাক হয়। আর এরপর আমরা দেখি মিরি ভার্চুয়ালে চলে এসেছে আর সে বারবার নিজেকে দেখছিল। সে এখানে মিরির স্কেচ দেখতে পায় আর তখনই সেখানে ইয়ংগিল চলে আসে আর তাকে দেখে তো সে শকড হয়ে যায়। এটার কারণ হলো সে আসলে মিরি না, এটা তো কোয়ং। যেহেতু সে মিরির অ্যাকাউন্ট ব্যবহার করে ঢুকেছে তাই তাকে মিরির মতো দেখতে লাগছে। এদিকে মিরি স্বপ্নে দেখে যে সে আর কোয়ং ভার্চুয়ালের জগতে ঘুরতে গেছে। এটা দেখে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে আর দেখতে পায় তার পাশে কোয়ং নেই। কোথাও দেখতে না পেয়ে সে তাকে কল করতে যায়, কিন্তু তখনই কোয়ং সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে এত সকালে তুমি কোথায় গিয়েছিলে? কোয়ং বলে খাবার কিনতে দোকানে গিয়েছিলাম। খাবার খাওয়ার সময় মিরি বলে তোমাকে ক্লান্ত লাগছে, তুমি কি রাতে ঘুমাওনি? কোয়ং তার সাথে নর্মাল বিহেভ করে, তবে সে একদম চুপচাপ ছিল। তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই। সে ইয়ংগিলকে দেখে ভয় পেয়ে গেছিল আর জিজ্ঞেস করে যে তুমি কে? ইয়ংগিল বলে তুমি আমাকে আর কতবার কষ্ট দিবে, এখন আমাকে চিনতে পারছো না? তখনই তাকে মেসেজ করে বলা হয় কোয়ং এর সাথে ডেট চালিয়ে যেতে চাইলে তাকে আবারও পরের মাসের সাবস্ক্রিপশন নিতে হবে। কোয়ং এর মন খারাপ ছিল কিন্তু সে মিরিকে কিছুই বলে না এই ব্যাপারে। তখনই মিরিকে ইয়ংগিল মেসেজ করে বলে তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে? এটা দেখেই মিরি কোয়ংকে জিজ্ঞেস করে তোমার রাতে ভালো করে ঘুম হয়নি তাই তুমি চুপচাপ আছো তাই না, নাকি অন্য কিছু হয়েছে? কোয়ং তখন বলে আমি বয়ফ্রেন্ড অন ডিমান্ড দেখে ফেলেছি। মিরি তখন আমতামতা করে বলে কি দেখেছো তুমি? সে বলে আমি সবকিছু দেখেছি, ইয়ংগিলকেও। কোয়ং এটা নিয়ে পরে কথা বলতে চায়। মিরি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে যে তুমি যা ভাবছো এরকম কিছুই নয়, পরিস্থিতির কারণে এটা হয়ে গেছে, আমাকে প্লিজ তুমি ভুল বোঝো না, তোমার আর ইয়ংগিলের মধ্যে কোনো কানেকশন নেই। মিস্টার মেন আসলে আমাকে এটা ইউজ করে ফিডব্যাক দিতে বলেছিল আর একটার পর একটা এটা হয়ে গেছে। কোয়ং বলে আর ওই ছেলেটাকে হুবহু আমার মতো দেখতে, এটা কি কাকতালীয়? সে বলে তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমি নিজে একজন বয়ফ্রেন্ড বানিয়েছি যেমনটা আমার পছন্দ আর তাকে একদম তোমার মতোই দেখতে। সত্যি এটা কোইন্সিডেন্স, সরি তোমাকে আগে এসব বলিনি, আসলে আমার বলার সাহস হচ্ছিল না। তুমি কি আমার উপর রেগে আছো? কোয়ং নিজেকে অনেক কষ্টে শান্ত রাখি আর বলে আমি নিজেও বুঝতে পারছি না আমার কেমন ফিল করা উচিত, আপাতত আমার একটু সময় লাগবে। এই বলে সে চলে যায় আর মিরি তাড়াতাড়ি করে ইয়ংগিলের কাছে চলে আসে আর ইয়ংগিলকে সবকিছু খুলে বলে যে এখানে তার সেই ভালোবাসার মানুষ এসেছিল যার কথা তাকে আগেও বলেছিল। মিরি জিজ্ঞেস করে তুমি তাকে কি বলেছো? সে বলে তেমন কিছু বলিনি। এরপর সে আবারও ফিরে আসলে তার কাছে অফিস থেকে কল আসে কারণ ডিরেক্টর হান মিস ইউনের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। এটা জানতে পেরে মিস ইউন তো
রেগে পাগল হয়ে অফিসে আসে। সে ডিরেক্টর হানের অফিসে এসে তার পছন্দের কাপ ভেঙে ফেলার চেষ্টা করে। তখনই মিরি ওখানে চলে আসে। সে ইউনকে শান্ত করার চেষ্টা করে। ইউন তখন চেসিউর পোস্টারটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। মিরি তাকে থামানোর চেষ্টা করে আর বলতে থাকে আমি স্যারের সাথে কথা বলবো। আর এতে চেসিউই মাঝখান থেকে ভেঙে যায়। ইউন কান্না করতে করতে চলে যায়। এই ঘটনায় তার হাতে একটু কেটে গিয়েছিল, তাই সে ওষুধ লাগাচ্ছিল। তখনই সেখানে কোয়ং এসে তার হাতে টেপ লাগিয়ে দেয়। মিরি বলে তুমি কি সকালের ঘটনার জন্য আমার উপর রেগে নেই? কোয়ং কিছু বলতে যাবে, কিন্তু তখনই সেখানে বাকিরা চলে আসে। এরপর যাওয়ার সময় মিরি লিফটে এসে বলে আমাদের কথা শেষ হয়নি, তুমি কি সত্যি ঠিক আছো? কিন্তু লিফট খুলে গেলে কোয়ং ওখান থেকে চলে যায়। মিরির এসবে অনেক খারাপ লাগে যে কোয়ং তার থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। মিরি ভাবে সে হয়তো আবারও তার জীবনে একা হয়ে যাবে। এরপর মিরি তাকে মেসেজ করে। কোয়ং তাকে রিপ্লাই দিতে যায়, কিন্তু তখনই হানির জন্য সে দিতে পারে না। বাড়ি এসে দেখে কোয়ং তার মেসেজের রিপ্লাই এখনো দেয়নি। এই দেখে তার জীবনের কথা মনে পড়ে। সে বলেছিল ঝগড়া হলে এত বেশি দরদ না দেখাতে, না হলে তাকে রিলেশনশিপে গোলাম হয়ে থাকতে হবে। তাই সে তাকে কল করে না। তখনই তাকে কোয়ং রিপ্লাই দেয়। পরদিন তারা দুজনের সাথে ভালোভাবে কথা বলছিল না। এরপর মিরি ইউনের ব্যাপারে তাদের বসের সাথে কথা বলে। তার বস নাটক করে বলে তুমি তো আমার বস, তোমার কথা তো শুনতেই হবে। মিরি তখন তার বসকেই ভয় দেখালে বস বলে ঠিক আছে, আমি তার ব্যাপারে ভেবে দেখবো। এরপর রাতে কোয়ং তার কলিগের থেকে জানতে পারে যে মিরি চলে গেছে, তাই সে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিন্তু তখনই মিরি এসে দেখে সবাই চলে গেছে। সে ওই কলিগের থেকে জানতে পারে যে কোয়ং চলে গেছে। এই দেখে তার অনেক মন খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে আর ভাবতে থাকে যখন থেকে তারা ডেট শুরু করেছে তারপর থেকে আজকে প্রথমবার কোয়ং তাকে রেখেই চলে গেছে। এদিকে কোয়ংও এটাই ভাবছিল। মিরি বলে সেদিনের ঘটনার পরে সে অনেক বদলে গেছে। তারা দুজনেই কলের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর মিরি আবারও বয়ফ্রেন্ড অন ডিমান্ডের সাবস্ক্রিপশন নেয়, কারণ ইয়ঙ্গিল তাকে বলেছিল তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হলে সে তাকে সাহায্য করবে। তাই সে ইয়ঙ্গিলের কাছে চলে আসে আর বলে আমি সবসময় তাকে নিয়ে ভেবে যাচ্ছি। সারাটা দিন তার মেসেজ অথবা কলের অপেক্ষায় থাকি, মনে হচ্ছে আমার পুরো জীবন থেমে গেছে। ইয়ঙ্গিল বলে সে কি চায়, তাকে জিজ্ঞেস করেছিলে? সে বলে আমার সাহসই হচ্ছে না, আমি তার সাথে সম্পর্ক ভাঙতে চাই না। ইয়ঙ্গিল বলে তাহলে চলো জানা যাক যে সে আসলে কি চায়। মিরি বলে কিভাবে? ইয়ঙ্গিল তাকে একটি জায়গায় নিয়ে আসে আর তখনই সে ইয়ঙ্গিলকে দেখতে পায়। ইয়ঙ্গিল তখন খুব ভালোভাবে ড্রেস আপ করে এসেছিল, যেমনটা সে সাধারণত করে না। সে বলে আমাদের এমন কিছু করতে হবে যেটা সে আশাও করতে পারে না, তখন তুমি বুঝতে পারবে যে তুমি এখনো তার মনে আছো কি নেই। পরদিন মিরি অন্যরকম গেট আপে অফিসে আসে। তাকে এমন পোশাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তার কলিগরা তার প্রশংসা করে আর বলে আজকে বস আর কোয়ং এর একটা ইন্টারভিউ আছে। আর আজকে কোয়ংও জেন্টলম্যান সেজে অফিসে আসে আর তাকে দেখে তো মিরি হা হয়ে যায়। সে প্রায় পড়েই যাচ্ছিল। এদিকে কোয়ং মনে মনে বলছিল তাকেও আজই সুন্দর দেখাতে হলো। মানে তারা দুজনেই একই ধরনের আইডিয়া বের করেছিল। আর এর কারণটা হলো কোয়ং আর ইয়ঙ্গিল প্রায় সেম। আর এর জন্য মিরি আবারও ইয়ঙ্গিলের কাছে আসে আর বলে কোনো ফায়দা হয়নি, শুধু শুধু পার্লারে গিয়ে টাকাগুলো নষ্ট করলাম। ইয়ঙ্গিল তখন বলে তাহলে তোমার মনটা এখানেই রেখে যাও, তাহলে দেখবে সে তোমার পেছনে লাট্টু হয়ে যাবে। পরদিন সে তার হার্ট বের করে বিছানার উপরে রাখে আর বলে আজকে তুমি ঘরেই থাকো। এই ব্যাপারটা পসিবল হলে লাইফ থেকে অনেক প্রবলেম সলভ হয়ে যেত। যাই হোক আজকে মিরির মধ্যে কোনো ফিলিংস দেখা যাচ্ছিল না। পোকা দেখে কলিগরা লাফালাফি করলে সে তখন ওটা হাত দিয়ে ফেলে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর কোয়ং বলে সে এত সাহসী কি করে হয়ে গেল। এরপর হানিকে কোয়ং সবকিছু বলে দেয় যে কি নিয়ে তার আর মিরির মাঝে ঝামেলা হয়েছে। এইসব শুনে হানি বলে আরে তোমার তো খুশি হওয়া উচিত যে তার স্বপ্নের রাজকুমারকে দেখতে তোমার মতো, যদিও সে শুধু দেখতেই তোমার মতো, বাস্তবের তুমি তো আলাদা। কিন্তু তাকে তো কোম্পানি শুধু ভালোবাসার নাটক করতে বলেছে, তাই সে ওইসব করছে। আর এর জন্য তোমার তার জন্য ফাইট করা উচিত। এইসব শুনেই সে হানিকে তার থেকে নামিয়ে তাড়াতাড়ি মিরির কাছে আসতে থাকে। সে দৌড়ে তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে একটাবার দেখতে চেয়েছিলাম, তাই আমি সেটাই করেছি যেটা আমার মন বলেছে। মিরি তখন দেখে তার হৃদয় তার কাছে এসে গেছে। এই বলে তারা আবারও কিস করে। এত কিস করার কি দরকার ছিল? এদিকে সেই মেয়েটার সাথে মিস্টার মেন দেখা করতে আসে, যে 2 মাসে 200 জনের সাথে ডেট করেছে, মানে জিয়ন। আর তখন জিয়নকে দেখে মিস্টার মেন ক্রাশ খেয়ে যায়। সে হা করে তাকে দেখতে থাকে আর তার ফিডব্যাক নেয়। এরপর জিয়ন চলে যাওয়ার সময় মিস্টার মেন তাকে তার বিজনেস কার্ডটা দেয় আর বেচারা তখন তাকে দেখতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর মিরিদের কোম্পানিতে একটা ইভেন্ট ছিল, তাই তারা সবাই অনেক ব্যস্ত ছিল। এরপর মিরি কোয়ং এর কাছে আসে। তারা তখন স্টোরেজ রুমে ছিল। তখন কোয়ং তার অনেকটা কাছে চলে আসে, কিন্তু তখনই একজন সেখানে চলে এলে মিরি তাকে এমন ভাবে ধাক্কা দেয় যে কোয়ং পড়ে গিয়ে গুরুতর ভাবে আঘাত পায়। তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর এসব দেখে মিরি কান্না করতে করতে দৌড়ে তার পেছনে যেতে শুরু করে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সে হসপিটালে এসেও অনেক কান্না করছিল আর কোয়ংকে খুঁজছিল। তখন এসে তাদের কলিগের সামনেই তাকে জড়িয়ে ধরে, মানে বেচারা কোয়ং শুধু শুধু তার হাতটা ভাঙলো। মিরি কান্না করতে থাকে, যা দেখে তার কলিগ হা হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। কোয়ং তাকে শান্ত করে বলে যে সে ঠিক আছে। আর মিরি এইবারে একদম ঠিক কাজ করেছে। লুকিয়ে লুকিয়ে প্রেম করার কোনো মানেই হয় না। প্রেম করলে সবাইকে জানিয়েই করা উচিত। তবে যা
যাদের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু কোনোদিনও এই ভুলটা করো না, কারণ পুরো গোষ্ঠীর জানাজানির পর ব্রেকআপ হয়ে গেলে এটা অনেক একটা লজ্জার ব্যাপার হয়ে যায়। তো মিরি তাকে সরি বলে ধাক্কা দেওয়ার জন্য সে বলে সে ভয় পেয়েছিল যে লোকে হয়তো তাদের ব্যাপারে জেনে যাবে। মিরি বলে তোমাকে আর একটা কথা বলা হয়নি, যখন তুমি বয়ফ্রেন্ড অন ডিমান্ডের কথা জানতে পেরেছিলে আমি তারপরেও ইয়ঙ্গিলের কাছে গিয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম তোমাদের মধ্যে কি কথা হয়েছিল, আর তারপরে গিয়েছিলাম তার থেকে সাহায্য নিতে, কারণ আমি তোমাকে হারানোর ভয়ে ছিলাম। কোয়ং তখন বলে ইয়ঙ্গিলকে দেখে তোমার সমস্ত কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি এটা বলতে পারিনি। কিন্তু এখন আর এইসবে আমার কিছুই যায় আসে না, কারণ আমি জানি যে তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো আর আমিও তোমাকে হারানোর ভয় পাই। তবে এখন পুরো দুনিয়াকে জানিয়েই প্রেম করতে চাই। মিরি বলে হ্যাঁ। এই বলে তারা জড়িয়ে ধরে। এরপর তাদের বস আমেরিকাতে চলে যাবে, তাই তাদের একটি টিম ডিনার ছিল। তখন বস বলে আমি শুনলাম আমাদের মিরি আর কোয়ং এর মধ্যে কোনো চক্কর চলছে। মিরি বলে হ্যাঁ আমরা ডেট করছি। এই শুনে সবাই পাগলের মতো হাসতে থাকে যে এটা তো একটা অসম্ভব ব্যাপার, তারা দুজন তো সবসময় শত্রু ছিল। কিন্তু বস সবার উপরে অনেক রেগে যায়, বলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে তাদের মধ্যে কিছু আছে, তারা হয়তো মজা করছে। তখনই সেখানে ইউন চলে আসে আর ডিরেক্টরকে একটা গিফট দেয়। হান তো বলতে থাকে এর মধ্যে আবার কোনো বোম নেই তো, কিন্তু সে দেখে ইউন তাকে একটা কফি কাপ গিফট করেছে। এ দেখে সে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল আর তখন মিরি আর কোয়ং দুজনেই হাত ধরে রেখেছিল। সবাই অনেক এনজয় করে। আর তখন মিরি ব্যাকগ্রাউন্ডে বলে বিদায় জানানোটা অতটাও খারাপ নয় যতটা আমরা ভাবি। বাড়ি এসে সে আবারও ইয়ঙ্গিলের কাছে চলে আসে। ইয়ঙ্গিলকে ধন্যবাদ জানায় সাহায্যের জন্য আর বলে তুমি বলেছিলে সে পাল্টে গেলে আমি অনেক কষ্ট পাবো, কিন্তু যদি এমনটা হয়ও আমি তাতেও রাজি, কারণ মানুষ এমনই হয়, তারা জানে ক্ষতি হতে পারে কিন্তু তারপরেও তারা সেই পথ বেছে নেয়, কারণ আমাদের জীবনটা এত সহজ নয়। আমি এখানে আর আসবো না, সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। ইয়ঙ্গিল বলে সবসময় ভালো থেকো, কখনোই হার মানবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এরপর সে কোয়ঙ্গুলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে ভালোবাসার জিনিসটাই বিপজ্জনক, কিন্তু আমি জানি এইবারে সবকিছু ঠিক হবে, আমার বিশ্বাস আছে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো এখানে আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই যে তোমাদের কাছে কোন ভার্চুয়াল বয়ফ্রেন্ডকে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আর আমার কাছে তো চিসিউকে বেশি ভালো লেগেছে, কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম আর বুঝতে পারছো তার অনেক মাল্য আছে। তো তোমাদের কার কাছে কাকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি, তোমরা কিন্তু জানো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।